নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ডক্টর প্লাসের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে অপশন থাকছে আপনার ফোন করে কথা বলা এবং জিজ্ঞাসা করা। আমি তার আগে একটু আপনাদেরকে বলে রাখি যে বিভিন্ন লেখক, আমি কালকেও চার্লস ডিকেন্সের একটা লেখা পড়ছিলাম, সেখানে উনি বলছেন যে যখন হার্ড টাইম আসে, যখন কঠিন সময় আসে, তখন আমাদের সবাইকে ভয় পেলে তো চলবে না। ফার্স্ট হচ্ছে ভয় পাওয়া চলবে না, কোনো রকম প্যানিককে কান দেওয়া প্যানিক হলে চলবে না। বাই দ্য ওয়ে, কোনো রকম যে সব কথাগুলো আমাদের চারপাশে ঘুরছে, মানে ঘুরছে ইন দ্য সেন্স যেগুলো আপনি নানান রকম আনঅথরাইজড ওয়েতে পাচ্ছেন, বিভিন্ন মিডিয়াতে পাচ্ছেন, আনঅথরাইজড মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া আমাদের কাছে ডকুমেন্টস থাকে, যে কোনো তথ্যে বিশ্বাস করবেন এবং নিজের মন গড়া একটা আবেশ তৈরি করবেন না। কেন আমি এটা বলছি? তার কারণ প্রত্যেক মুহূর্তে আমরা এই অনুষ্ঠান করি একটাই কারণের জন্য, যে যাতে চিকিৎসকরা সঠিকভাবে আপনাদেরকে গাইডলাইন দিতে পারে। এমন কিছু দেখা ছবি, এমন কিছু খবরে পাওয়া সিনারিও আমাদের সামনে আসে যেগুলো ভীষণভাবে হার্ট ব্রেকিং। আমার খুব খারাপ লাগে এই কথাগুলো বলতে। আপনাকে মাথায় রাখতে হবে যে করোনার রোগ আমাদের প্রতিরোধের বিষয়, ডেফিনেটলি করোনা রোগী নয়। এই চিন্তাধারা নিয়ে আপনাদেরকে চলতে হবে। আমি অবশ্যই স্ট্যাটিস্টিক্সের দিকে নজর রাখবো, কারণ চিন্তার বিষয়। আমি গতকালকের স্বাস্থ্য দপ্তরের দেওয়া আপডেটস বলছি, 217 জন একদিনে মৃত হয়েছেন ভারতবর্ষের ক্ষেত্রে, 64 লক্ষ সারা বিশ্বে করোনা আক্রান্ত। এবং সেখানে দাঁড়িয়ে গত 24 ঘন্টায়, আমি গতকালকের থেকে 24 ঘন্টা তার আগে বলছি, 8,859 জন সংক্রমিত হয়েছেন, যেখানে সারা ভারতবর্ষে প্রায় 6,000-এর মতো মানুষের মৃত্যু হয়েছে। প্রায় 2,10,000-এর কাছে মানুষ, 2,10,000-এর ওপরে মানুষ তারা আক্রান্ত হয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে করোনার সঙ্গে মোকাবিলা করতে গেলে আমাদের যে নানান রকম প্রিকশন নিতে হবে, এটা একেবারেই বলা বাহুল্য। আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব, আমরা ডাক্তারদের তরফ থেকে সাজেশন, টিপস, গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানে স্বাগত আপনাদের, এবং অবশ্যই আমি স্বাগত জানাই আমার সঙ্গে রয়েছেন ডক্টর শিলাঞ্জন রয়, বিশেষজ্ঞ চিকিৎসক, হৃদরোগ বিভাগ, আরজি কর মেডিকেল কলেজ হসপিটাল। আমি ডাক্তারবাবুকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। একদম প্রথমেই আমি আপনার কাছে প্রথমে ডাক্তারবাবুকে কিছু প্রশ্ন করে নেব, আপনারাও প্রশ্ন করতে পারেন, তবে খুব সিলি টাইপ কোয়েশ্চেন করবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যেগুলো চিকিৎসা শাস্ত্র যার উত্তর দিতে পারে ঠিক সেরকমই প্রশ্ন কিছু করুন। আমি ডাক্তারের কাছে প্রথম আসি। হোম আইসোলেশনে থাকবার কথা বলা হচ্ছে, কারা থাকতে পারেন হোম আইসোলেশনে, বা যারা তার কেয়ার গিভার্স রয়েছেন, যারা তাকে দেখভাল করছেন, তাদের জন্য ইনস্ট্রাকশন, গাইডলাইন কী হবে? করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা আমরা দেখছি যে লকডাউন উঠে গেলেও করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা এখন ঊর্ধ্বমুখী, এবং ন্যাচারালি যেটা হবে, সমস্ত করোনা আক্রান্ত রোগীরা যারা অ্যাসিমটোম্যাটিক বা প্রিসিমটোম্যাটিক, অর্থাৎ যাদের রোগের লক্ষণ প্রকাশ পায়নি বা খুব মাইল্ড সিমটমস যাদের রয়েছে, সামান্য জ্বর রয়েছে বা সর্দি কাশি রয়েছে, যাদের হসপিটালে থাকার প্রয়োজন নেই, তাদের ক্ষেত্রে সারা পৃথিবীতেই হোম আইসোলেশন রেকমেন্ড করা হচ্ছে। ইন্ডিয়াতেও এবং আমাদের স্টেটেও সেটা করা হয়েছে। হোম আইসোলেশনের ক্ষেত্রে কিছু প্রিকশনস যেটা জানতে হবে, ভীষণ এসেনশিয়াল, দুটো কারণে। যারা আক্রান্ত, যারা হোম আইসোলেশনে রয়েছে, তার মানে এই নয় যে তারা প্রাথমিকভাবে সাধারণ জ্বর সর্দি কাশির লক্ষণ থাকলেও পরবর্তীকালে তারা সিরিয়াস সিমটমসগুলো ডেভেলপ করবেন না, অর্থাৎ সিরিয়াস লাং ইনভলভমেন্ট অথবা অন্যান্য যে কমপ্লিকেশনস লাইক ARDS আর মাল্টি অর্গান ডিসফাংশন ডেভেলপ করবেন না। সুতরাং তারা যখন চিকিৎসকের সরাসরি অবজারভেশনেতে নেই, বাড়ির লোকেদের অবজারভেশনে রয়েছেন, সুতরাং সেই জিনিসগুলোকে আর্লি পিক আপ করা খুব জরুরি। তার জন্য কিছু জিনিস তাদেরকে সতর্ক থাকতে হবে, যারা তাদের কেয়ার গিভার, সেই জিনিসগুলো জানতে হবে। 2 নম্বর হচ্ছে, যারা ডাইরেক্ট কেয়ার গিভার বা সেবা প্রদানকারী, সেই রোগীদের যারা বাড়িতে দেখছেন, তাদের কি কি প্রিকশনস নিতে হবে যাতে তারা নিজেরা অথবা বাড়ির যে সমস্ত লোকেরা রয়েছে তারা যাতে আক্রান্ত না হন। আমি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে হাইলাইট করব। প্রথম হলো, যারা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন তাদের চেষ্টা করতে হবে একটি ওয়েল এরেটেড রুম, অর্থাৎ যেখানে আলো বাতাস ভালো খেলা করে সেরকম একটা রুমে তাদেরকে আলাদাভাবে রাখতে হবে। সেই রুমে যেন বাইরের লোক কেউ প্রবেশ না করেন। বিশেষভাবে বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষ থাকেন, 60-এর ওপরে বয়স, অথবা ডায়াবেটিস কিংবা হার্টের অসুখ কিংবা কিডনির অসুখে সাফার করছেন বা অন্য কোনো রকম চিকিৎসা চলছে, তারা অবশ্যই সেই রোগীর সংস্পর্শে বা তাদের কাছাকাছি যাবেন না। 2 নম্বর হচ্ছে, যারা সরাসরি সেই রোগীর সেবা প্রদানের সাথে যুক্ত, বাড়ির যে মেম্বার সেই রোগীর দেখভাল করছেন, তাদের অবশ্যই ত্রিস্তরীয় যে 3 প্লাই যে সার্জিক্যাল মাস্ক, সেই মাস্ক কিন্তু পরতে হবে, এবং রোগীকেও 3 প্লাই সার্জিক্যাল মাস্ক ম্যান্ডেটরিলি বাড়িতে পরে থাকতে হবে, যেটা গাইডলাইনে স্পষ্টভাবে বলা রয়েছে। এক্ষেত্রে কিন্তু সাধারণ কাপড়ের মাস্ক বা বাড়িতে বানানো মাস্কের ক্ষেত্রে চলবে না।
রোগীকে অবশ্যই 3 ply সার্জিক্যাল মাস্ক এবং তার ডাইরেক্ট কেয়ার গিভারকেও 3 ply সার্জিক্যাল মাস্ক পরে থাকতে হবে। প্রত্যেক 6 থেকে 8 ঘন্টা অন্তর অন্তর সেই মাস্ককে প্রপারলি ডিসপোজ করতে হবে, আইদার 1% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনেতে অথবা 5% ব্লিচিং সলিউশনে সেটাকে ক্লিন করতে হবে এবং সেটাকে হয় ডিসকার্ড করা বা রিউজ করার পদ্ধতি প্রপারলি জেনে নিতে পারলে সেটাকে রিউজ করা যাবে। 6 থেকে 8 ঘন্টা পরে নতুন মাস্ক ব্যবহার করতে হবে, অথবা সেই মাস্কটা যদি কোনো কারণে সয়েলড হয় অর্থাৎ নোংরা হয়ে যায় বা ভিজে যায় তাহলে সেই মাস্কটাকে অবশ্যই ফেলে দিয়ে নতুন মাস্ক ব্যবহার করতে হবে। 2 নম্বর হলো আক্রান্ত রোগীর জন্য বিছানার চাদর, তার ব্যবহারের তোয়ালে বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী, তার খাওয়ার বাসন, এগুলোকে আলাদাভাবে রাখতে হবে। প্রত্যেকবার ব্যবহারের পরে সাবান জলে ভালো করে ধুয়ে নিতে হবে। যারা ডাইরেক্টলি রোগীর সংস্পর্শে আসছেন তাদের ক্ষেত্রেও প্রত্যেকবার রোগীদের কাছাকাছি যাওয়ার পরে ভালো করে আগে এবং পরে সাবান দিয়ে অন্তত 40 সেকেন্ড ধরে হাত ভালো করে ধুয়ে নেওয়া, অথবা অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড ধরে ভালো করে হাত কনুই পর্যন্ত পরিষ্কার করে নিতে হবে, ভীষণই জরুরি। ঘরের ফ্লোরস রেগুলার মপিং, আইদার যে কোনো অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে অথবা হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে ক্লিনিং করতে হবে। ডোর নবস, যেগুলো হাই টাচ সারফেস, দরজার হ্যান্ডেল বা দরজার যে নবসগুলো রয়েছে সেগুলো প্রপারলি ক্লিন করতে হবে। এবং খুব জরুরি হচ্ছে সেই রোগী যখন বাড়িতে রয়েছে মাঝে মাঝেই তার টেম্পারেচার চেক করা, যদি সম্ভব হয় পালস অক্সিমিটার যন্ত্রের সাহায্যে অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করতে পারলে খুব ভালো হয়। ভীষণ সহজ, যারা অ্যাফোর্ড করতে পারবেন বা যদি প্রোভাইড করা হয় সরকারের তরফ থেকে, তাহলে পালস অক্সিমিটার যন্ত্রতে আপনি সহজেই রক্তের অক্সিজেন স্যাচুরেশন দেখতে পারবেন। যদি দেখেন সেটা 95-এর ওপরে রয়েছে এবং রোগীর শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা নেই তাহলে খানিকটা নিশ্চিন্ত থাকা যেতে পারে। যদি দেখা যায় যে রোগীর শ্বাসকষ্ট হচ্ছে অথবা শ্বাসকষ্ট না হলেও সে অক্সিজেন স্যাচুরেশন পারসিস্টেন্টলি 95-এর নিচে দেখাচ্ছে, অবশ্যই আপনাকে নিকটবর্তী যে নোডাল অফিসার বা হেলথ অফিসারের আপনি ডাইরেক্ট সার্ভিলেন্স যিনি কোভিড অফিসার, তাকে অবশ্যই রোগীর স্বাস্থ্যের ব্যাপারে জানাতে হবে। তার সাথে কিছু জিনিস বলা রয়েছে, যেমন পারসিস্টেন্ট হাই টেম্পারেচার, শ্বাসকষ্টের সাথে যদি দেখা যায় যে কিছু সায়ানোসিসের লক্ষণ, অর্থাৎ রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার যে লক্ষণ, ঠোঁট অথবা জিভ যদি একটু নীলচে হয়ে যায়, আর্লি যে কেয়ার গিভার তিনি যদি সেটা কিছু লক্ষণ নোটিস করেন সঙ্গে সঙ্গে সার্ভিলেন্স মেডিকেল অফিসারকে কিন্তু জানাতে হবে, সেক্ষেত্রে রোগীকে কিন্তু হসপিটালে ট্রান্সফার করার প্রয়োজন পড়তে পারে। সুতরাং এইগুলো হচ্ছে প্রিকশনস ফর হোম কোয়ারেন্টাইনে যারা রয়েছেন তাদের ডাইরেক্ট কেয়ার গিভার যারা, এবং অবশ্যই অন্যান্য যারা বাড়ির মেম্বার্স রয়েছে তারা কতটা দূরত্ব রাখবেন, বিশেষ করে অ্যাবাভ 60 সাফারিং ফ্রম কোমরবিডিটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, সিওপিডি, অবশ্যই তারা নিজেদেরকে দূরে রাখবেন, রোগীর কাছাকাছি যাবেন না। বেশ, অবশ্যই এক্ষেত্রে একটা বড় চিন্তার বিষয় আমাদের যারা এই অনুষ্ঠান এখন আমরা শুনছি তাদের কাছে, যে অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে হোম আইসোলেশনের ক্ষেত্রে তার টয়লেট ইউজ করা নিয়ে, যেহেতু আমরা 2 BHK ফ্ল্যাট ওর ম্যাক্সিমাম 3 BHK ফ্ল্যাটে থাকি, টয়লেট কিন্তু সেপারেট অনেক ক্ষেত্রে হয়তো নেই। এবং আমি এটাও জানি আজকে যখন অনুষ্ঠান করতে বসছি বহু মানুষ এরকম রয়েছে 1 BHK ফ্ল্যাটে তারা বিলং করেন, সেক্ষেত্রে টয়লেটের একটা মানে বড় সমস্যা ডাক্তারবাবু থেকে যায়। আমি ডেফিনেটলি এটা বারবারই বলা হয়েছে যে হোম আইসোলেশন তাদের ক্ষেত্রেই করতে বলা হয়েছে যেখানে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে একটি আলাদা ঘর, প্রেফারেবলি একটি অ্যাটাচ টয়লেট বা অ্যাটাচ বাথের সাথে যদি ব্যবস্থা থাকে তবেই সেক্ষেত্রে এটা রেকমেন্ড করা হচ্ছে। যদি দেখা যায় যে ব্যক্তি আক্রান্ত ব্যক্তি রয়েছেন তার বাড়িতে একটিমাত্র ঘর যেখানে সবাইকে একসাথে থাকতে হয় বা একটিমাত্র টয়লেট যেটা কমনলি সবাইকে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমি হয়তো রেকমেন্ড করব বা এটাই বলা হয়েছে যে কোনো ইনস্টিটিউশনাল বা কোনো ফেসিলিটি বেসড কোয়ারেন্টাইনে থাকতে পারলেই ভালো হয়। কেননা এই সিঙ্গেল রুমেতে বা শেয়ারিং টয়লেটে থাকলে কিন্তু বাকি বাড়ির লোকজনদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও বহুগুণ বেড়ে যায়, কেননা সেক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে হয়তো হোম কোয়ারেন্টাইনে না থেকে হসপিটাল কোয়ারেন্টাইন বা নট হসপিটাল কোয়ারেন্টাইন, মিন টু সে ফেসিলিটি কোয়ারেন্টাইন, যেখানে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে সেরকম জায়গায় থাকতে পারলে ভালো হয়। একদমই, অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ এই ছবিগুলো বারবার করে আমাদের কাছে খবরে আসছে। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত পেশেন্টরা ডিসচার্জ হয়ে যাচ্ছেন, পাড়ার মানুষ, তাদের সোসাইটি অথবা যারা অ্যাপার্টমেন্ট থেকে বিলং করছেন সেখানকার মানুষ তাদের ঢুকতে দিতে নারাজ হচ্ছেন, কারণ আপনারা লেটেস্ট ডিসচার্জ আপডেট যেটা রয়েছে সেটা সম্পর্কে হয়তো আপনারা অবগত নয়। আমি একটু জানবার আজকে চেষ্টা করি, এখানে ডক্টর রায় রয়েছেন তার কাছ থেকে, যে প্রেফারেবলি আমরা ঠিক মানে যখন ডিসচার্জ সার্টিফিকেট আমরা পাচ্ছি বা পাচ্ছি না, সেক্ষেত্রে এখন লেটেস্ট আপডেটস কি রয়েছে? এক্স্যাক্টলি, এটা জানা ভীষণ জরুরি, কেননা এটা প্রথমত একটা ভীষণ
স্টিগমার একটা জায়গা তৈরি হয়েছে যে যারা কোভিড আক্রান্ত রোগী তাদেরকে সামাজিকভাবে দূরত্ব রাখা বা বয়কট করে দেওয়া কিছু কিছু ক্ষেত্রে, তাদের পরিবার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে পাড়াতে। অনেকে তাদের কোভিড যারা আক্রান্ত হয়েছে তাদের নেগেটিভ রিপোর্ট দেখতে চাইছেন, বলছেন যে আপনি আগে দেখান যে আপনি RT-PCR নেগেটিভ এসছে, তবেই আমরা আপনাকে বাজারে বা বাইরে যেতে অ্যালাউ করব। তো এই সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে। এই বিষয়ে কিছু ক্লিয়ার গাইডলাইন্স যেগুলো সপ্তাহ দুয়েক আগে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ডিপার্টমেন্ট থেকে, ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয়েছে, সেই জিনিসগুলো সাধারণ মানুষের খুব ক্লিয়ারলি জানা দরকার। প্রথম যখন আমাদের কোভিড ট্রিটমেন্ট শুরু হয়েছিল সেখানে বলা হয়েছিল যে হসপিটালাইজড কোভিড আক্রান্ত পেশেন্টসের ক্ষেত্রে অ্যাটলিস্ট দুটো RT-PCR নেগেটিভ হলে, 48 ঘন্টার ব্যবধানে দুটো RT-PCR যদি নেগেটিভ হয় তবেই তাদেরকে কোভিড নেগেটিভ স্ট্যাম্প করে আমরা ডিসচার্জ করছিলাম। দ্যাট ওয়াজ দ্য প্রিভিয়াস ডিসচার্জ পলিসি ফর ব্ল্যাঙ্কেট অলমোস্ট অল দ্য পেশেন্টস। 22শে মে যে ডাইরেক্টিভটা প্রকাশিত হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যারা অ্যাসিমটোম্যাটিক বা প্রিসিমটোম্যাটিক অর ভেরি মাইল্ড ডিজিজে আক্রান্ত, খুব সামান্য জ্বর সর্দি কাশি, হয়তো ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে তারা 15 দিন ছিলেন বা রয়েছেন, তাদের ক্ষেত্রে 10 দিন যদি তারা সিমটম অনসেটের 10 দিন পর থেকে তাদের যদি অন্তত 3 দিন কোনো জ্বর না থাকে বা অন্তত 4 দিন কোনো শ্বাসকষ্টের লক্ষণ না থাকে, তাদের কোনো রকম RT-PCR পরীক্ষা ছাড়াই ছুটি দেওয়া যাবে। সুতরাং টেস্ট বেসড ডিসচার্জ পলিসি থেকে আমাদের আইডিয়াটা এখন এসেছে ডিউরেশন বেসড ডিসচার্জ পলিসি, অর্থাৎ সিমটম অনসেট ধরুন ডে 1 আজকে থেকে কারোর জ্বর শ্বাসকষ্ট লক্ষণগুলো ধরা পড়লো, তিনি হসপিটালে গিয়ে পরীক্ষা করে দেখা গেল যে তিনি কোভিড আক্রান্ত হয়েছেন, সেই ধরা পড়ার পর থেকে তার 10 দিন পরে অর্থাৎ ডে 10 তিনি যদি সম্পূর্ণভাবে সুস্থ থাকেন, জ্বর না থাকে, শ্বাসকষ্ট না থাকে, অন্তত 3 থেকে 4 দিনের জন্য, ধরা যাক সেই ডে 1-এতে জ্বর ধরা পড়েছিল, ডে 3 বা ডে 4 এর পর থেকে তারা জ্বর আসেনি বা তার কোনো শ্বাসকষ্টের লক্ষণ নেই, পিরিয়ডটা 3-4 দিনের হবে। অবজারভেশন না, অ্যাফেব্রাইল যে জ্বর ছেড়ে যাওয়ার 3 থেকে 4 দিন অন্তত যাতে তার জ্বর না থাকে বা 3 থেকে 4 দিন তার শ্বাসকষ্ট নেই, তিনি স্টেবল রয়েছেন, পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন 95 এর বেশি রয়েছে, টোটাল 10 ডেজ ফ্রম সিমটম অনসেট, অর্থাৎ ডে 1-এ তার সিমটম অনসেট হয়েছিল, তার 10 দিন পরে তিনি তার এই লক্ষণগুলো যদি না থাকে তাকে সেফলি হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া যাবে এবং তিনি বাড়িতে গিয়ে থাকতে পারবেন। একটাই জিনিস উইদাউট RT-PCR টেস্ট, তাকে RT-PCR টেস্ট করে নেগেটিভ ডিক্লেয়ার করার কোনো দরকার নেই, জাস্ট 10 দিনের যে কাট অফ যে টাইমটা, সেই টাইমটা তাকে একটা হসপিটাল বা ফেসিলিটি বেসড কোয়ারেন্টাইনে থাকতে হবে, তারপরে তিনি বাড়িতে চলে যেতে পারেন। একটাই খালি প্রিকশনস নিতে হবে, বাড়িতে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি বেরোতে পারবেন না, এটা বলা হয়েছে আরও 7 দিন তাকে হোম আইসোলেশনে থাকতে হবে এবং এই সময়টাকে তাকে অবজারভেশনে থাকা, যদি আবার দেখা যায় যে নতুন করে কোনো রোগের লক্ষণ হচ্ছে তাহলে আবার হয়তো ভর্তি করার প্রয়োজন পড়তে পারে বা ডাক্তারকে সঙ্গে সঙ্গে জানাতে হবে, আর যদি দেখা যায় তার কোনো রোগের লক্ষণ নেই বা তিনি একদম ভালো রয়েছেন তাহলে আরও 7 দিন পর থেকে, অর্থাৎ সিমটম অনসেট থেকে 10 হসপিটাল প্লাস 7 ডেজ another 7 days 17 দিন পর থেকে তিনি নর্মাল অ্যাক্টিভিটি শুরু করতে পারবেন উইদাউট এনি ডকুমেন্টেড নেগেটিভ RT-PCR টেস্ট। সুতরাং এখন ডিসচার্জ পলিসিটি এটা একটা বিরাট চেঞ্জ, যেটা আগে বলা হচ্ছিল RT-PCR টেস্ট ওয়াজ ম্যান্ডেটরি, নেগেটিভ দেখিয়েই তবে রোগীকে বলা যাবে যে তার অসুখটা নেই বা তিনি সেরে উঠেছেন, এখন সেটা একেবারেই প্রয়োজন নেই। শুধুমাত্র প্রয়োজন হচ্ছে একটাই ক্যাটাগরিতে, যেখানে কেউ যদি সিভিয়ারলি কোভিড আক্রান্ত হন বা ক্রিটিক্যাল যে গ্রুপটা বা মডারেট টু সিভিয়ার ডিজিজ যাদের হসপিটালে ভর্তি হতে হচ্ছে, অক্সিজেনের রিকোয়ারমেন্ট হয়েছে বা ভেন্টিলেশনে গেছেন, অথবা যারা ইমিউনোসাপ্রেসড পেশেন্ট যাদের শারীরিক প্রতিরোধ ক্ষমতা কম, যেমন HIV আক্রান্ত পেশেন্ট, ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, যাদের ডায়ালাইসিস চলছে তাদের, যাদের কিছু ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ চলছে তাদের, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে একটা ডকুমেন্টেড RT-PCR নেগেটিভ টেস্ট দেখাতে হবে পজিটিভ ধরার পরে, তবে তাদেরকে সেফলি ডিসচার্জ করা যাবে ফলোড বাই 7 ডেজ হোম আইসোলেশন। এক্ষেত্রে আবার রেকারেন্সের প্রবাবিলিটি বা কেস হিস্ট্রি কি বলছে অ্যাকচুয়ালি আমি একটু যদি এবার ব্যাপারটা ডাক্তারের কাছে আমি আসবো, কিন্তু তার আগে একটা ফোন রয়েছে, আমাকে ফোন নিতে হবে। হ্যালো, কে রয়েছেন ফোনে? বেশ, হ্যাঁ, কি বলবেন? এক্ষেত্রে যেটা আমাদের স্টাডিজ এবং ইন্টারন্যাশনাল এক্স্যাক্টলি কেস স্টাডিজ এবং ইন্টারন্যাশনাল ডেটা যা বলছে সেটা হলো যে দেখা গেছে সিমটম অনসেটে, ধরুন কারোর কোভিড সিমটম আজ থেকে প্রকাশ পেল, তাহলে তার ইনফেক্টিভ ফেজ কোন সময়টুকু থাকে? ইনফেক্টিভ ফেজ থাকে বলছে সিমটম অনসেটে 2 দিন আগে থেকে, মানে আজকে যদি কারো সিমটম প্রকাশ পায় তার 2 দিন আগে থেকে তার ইনফেকশাস ফেজ অলরেডি শুরু হয়েছে অ্যাসিমটোম্যাটিক ফেজেতেই, এবং তারপরে 4 to 5 ডেজ তিনি ইনফেকশাস থাকেন, মানে তার লালারস থেকে বা ফোমাইটসগুলো থেকে ইনফেকশনের চান্স থাকে। ইউজুয়ালি আফটার 7 to 8 ডেজ তার আর ভাইরাস শেডিংটা কমে যায় বা প্র্যাকটিক্যালি থাকে না। সুতরাং 10 ডেজ সেজন্য একটা সেফ পিরিয়ড ধরা হয়েছে, যার পরে তাকে সেফলি ইভেন উইদাউট টেস্টিং ডিসচার্জ করে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আমাদের বিগ যে স্টাডি ডেটাসগুলো রয়েছে পেশেন্টসদের থেকে, সেখান থেকে একটা কনসেনসাসে পৌঁছানো। একদমই, আমি সেই জন্য অনুষ্ঠানের একদম শুরুতে বলেছিলাম যে অবাঞ্ছিতভাবে ভয় পাওয়ার কিছু নেই,
এবং যারা এই ধরনের মানে সোসাইটিতে যারা এই ধরনের প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করছেন, আপনি মাথায় রাখুন আপনার এলাকার পেশেন্ট আপনারই নেইবার্স, আপনারই পরিচিত, আপনারই চেনাশোনা, তাদেরকে একটু মানবিকতার স্বার্থে, সহানুভবতার স্বার্থে তাদেরকে একটু ট্রিট করবার চেষ্টা করুন। তাহলে আমরা আবার সবাই সেই সুন্দর আগের মতো সমাজ আবার গড়ে তুলতে পারবো এবং সেক্ষেত্রে আপনার অবদান অনস্বীকার্য, আমি বিলিভ করি অন্তত এটা। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি ডানকুনি থেকে কাজল সর্দার বলছি। কাবেরী দেবী, আপনাকে স্বাগত অনুষ্ঠানে, বলুন। বলছি আমার ছেলে ক্লাস 10-এ পড়ছে, তা ওকে তো বাড়িতে স্যার ম্যাম পড়াতে আসছে, তা আমি কি প্রোটেকশন নেবো তাদের জন্য? আচ্ছা, মানে আমি এটা শুধু আপনার ক্ষেত্রে নয় সবাইকেই বলছি, সবার জন্য আমি স্যারের কাছে জিজ্ঞেস করব যে যারা বাড়িতে পড়ছে বা যাদেরকে প্রাইভেট টিউশন আসছে, বা আমাদের শিক্ষা দপ্তর বলছে বাড়িতে টিচার গিয়ে পড়াতে পারেন বা সেই ক্ষেত্রে একটা নির্দেশনামা রয়েছে, এবার তারা কতটা দূরত্ব করবেন বা কিভাবে প্রিকশন নেবেন আর কি? বাড়িতে পড়ানোর ক্ষেত্রে বা যে কোনো টিউশনস যখন এখন শুরু হয়ে যাবে বা ক্লাসেসও শুরু হবে গ্র্যাজুয়ালি, স্ট্যান্ডার্ড যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নর্মসগুলো রয়েছে সেগুলো সমস্ত মেনে চলতে হবে। বাড়িতে যদি কোনো গৃহশিক্ষক এসে পড়ান তাহলে মাস্ক পরতে হবে, ছাত্রছাত্রীদেরকে মাস্ক পরে বসতে হবে, প্রেফারেবলি প্রত্যেকের মধ্যে 1 মিটার ডিস্টেন্স রাখতে পারলে খুবই ভালো। হ্যাঁ, এবং বাইরে থেকে তিনি যখন আসছেন বাড়িতে আসার পরে হ্যান্ড স্যানিটাইজেশন করা, আইদার অ্যালকোহল বেসড হ্যান্ড রাব দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া, অথবা ভালো করে সাবান দিয়ে অন্তত জল এবং সাবান দিয়ে 40 সেকেন্ড ধরে হাত ভালো করে পরিষ্কার করে নেওয়া, এই স্ট্যান্ডার্ড প্রিকশনসগুলো রাখতে হবে। আরেকটা জিনিস আমি বলে দিই এক্ষেত্রে, যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বাসে টাসে এখন দেখছেন অনেকে আবার বাসে বলছে যে গ্লাভস পরে উঠতে হবে, নাহলে অ্যালাউ করা হবে না যাত্রীদের। এটা একেবারেই অবান্তর এবং সুপারফ্লুয়াস, কোনো মানেই হয় না এটা। গ্লাভস পরলে বরঞ্চ সেটা যদি ঠিকমতো ব্যবহার না করা যায় সেখানে উপকারের থেকে অপকার হওয়ার চান্স অনেক বেশি। কেননা গ্লাভস পরা মানেই আপনি যে করোনা থেকে ফুল প্রুফ হয়ে গেলেন তা নয়। কেননা সেক্ষেত্রে যেটা হবে, আপনার সরাসরি ফোমাইটস বা জীবাণুগুলো যদি ইনফেকশাস মেটেরিয়ালস থাকে সেটা আপনার হাতে না লেগে গ্লাভসের ওপরে থাকবে। সেই গ্লাভসটাই যদি আপনি প্রপারলি হ্যান্ড হাইজিন মেনটেন না করে আবার সেটা মুখে হাত দেন, চোখে হাত দেন, নাকে হাত দেন, সুতরাং একই রকমভাবে আপনি এক্সপোজড হবেন। সুতরাং হ্যান্ড হাইজিন ইজ এসেনশিয়াল। গ্লাভস আপনি যদি পরেন তাহলেও আপনাকে মাঝে মাঝে গ্লাভসের পরা অবস্থাতেই হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে, একইভাবে যেভাবে হাত পরিষ্কার করেন গ্লাভসটিকে পরিষ্কার করতে হবে, অথবা সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। এটা কিন্তু এসেনশিয়াল। আদারওয়াইজ শুধুমাত্র গ্লাভস পরে আপনি সকালে বেরোলেন, সারাদিন আর গ্লাভসের কোনো প্রোটেকশন বা স্ট্যান্ডার্ড হ্যান্ড হাইজিন আপনি মেনটেন করলেন না, তাহলে গ্লাভস আপনাকে কোনো অ্যাডিশনাল প্রোটেকশন দেবে না, বরঞ্চ সেটা আরও ক্ষতি হতে পারে। বিকজ ইট গিভস আ ফলস সেন্স অফ সিকিউরিটি। আপনি গ্লাভস পরে ভাবলেন বোধহয় আপনি সুরক্ষিত রয়েছেন, কিন্তু একেবারেই আপনি সুরক্ষিত নেই। আচ্ছা, আমি ডক্টর রায় এটা জিজ্ঞেস করি, আপনার মাস্কের ক্ষেত্রে কি একই গাইডলাইন দেবেন? মাস্কের ক্ষেত্রে অনেকে মানে অনেকে ক্যাপ ব্যবহার করছেন, অনেকে মাস্ক ইমপ্রপার টেকনিকে মাস্ক পরা ইজ লাইক পুটিং নো মাস্ক অ্যাট অল। পরা এবং না পরা একই ব্যাপার। হ্যাঁ, সুতরাং ওই অনেকে নাকের নিচে ঝুলিয়ে মাস্ক পরে রয়েছেন, চোয়ালটুকু ঢেকে রেখেছেন, এই মাস্ক পরার কোনো মানে হয় না। মাস্ক মানে 2-3টে জিনিস আপনাকে মানতে হবে। সেটা হচ্ছে যে সেটা যদি সিম্পল কোনো হাই এন্ড মাস্ক, যে N95 মাস্ক পরতে হবে, মেডিকেটেড মাস্ক পরতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। 2-3টে যে ক্যাটাগরি রয়েছে যেখানে আমি বললাম, যেমন যারা আক্রান্ত বা যারা কেয়ার গিভার, তাদের যেমন সার্জিক্যাল 3 ply পরাটা বাঞ্ছনীয়। বাকির সাধারণ জনগণের ক্ষেত্রে কিন্তু সাধারণ যে কোনো মাস্ক, তারা কাপড়ের মাস্ক পাচ্ছেন সেটা পরতে হবে। 2-3টে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে বা টেকনিক রয়েছে মাস্ক পরার ক্ষেত্রে, যেটা আমি বলে দিই। 1 নম্বর হচ্ছে, আপনি যখন মাস্ক পরবেন ইট শুড বি ওয়েল ফিটিং, প্রপারলি ফিটেড মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাক কভার থাকতে হবে, আপ টু চিন পর্যন্ত কভার থাকতে হবে, নাক বা মুখ বেরিয়ে গেলে হবে না। চেষ্টা করতে হবে মাস্কের চারপাশে, অর্থাৎ বিশেষ করে কানের পাশটা, নাকের ওপরের দিকটা এবং নিচের দিকটা যেন খুব বেশি ঢিলে না হয়, লুজ ফিটিং না হয়, যাতে পাশ দিয়েও হাওয়া ঢুকে যাচ্ছে বা এরোসল ঢুকে যাওয়ার একটা রিস্ক থাকে। প্রপারলি ফিটিং হতে হবে, নাক এবং মুখ আপ টু চিন পর্যন্ত প্রপারলি কাভার থাকতে হবে। কখনোই হাত পরিষ্কার না করে বাইরে আপনি যখন গেছেন, হাত বা গ্লাভস পরিষ্কার বা স্যানিটাইজ না করে মুখে বা নাকে হাত দেওয়া যাবে না। এই অভ্যেসটা প্রত্যেককে আমাদের তৈরি করতে হবে। এটা কিন্তু একদিনে হয় না। ডাক্তারদেরকেও এই অভ্যেসটাকে খুব স্ট্রিনজেন্টলি মাথায় রেখে কনসিয়াসলি এটাকে ফলো করতে হয়। আমরা যখন রোগী দেখি অনেক সময় নাক চুল করছে, কোনো একটা ইরিটেশন হচ্ছে, কিন্তু স্টিল আমরা এই ব্যাপারটাতে কশাস থাকি যেন ভুলেও মানে খুব মানে আনমাইন্ডফুলিও আমরা যেন মুখে হাত না দিয়ে ফেলি সেই হাতটাকে, যতক্ষণ আমরা হাতটা পরিষ্কার করছি। এই প্রিকশনসটা যদি নেওয়া যায়, যে আমি যখনই মুখে বা নাকে হাত দেবো, যেটা আমার পোটেনশিয়াল সোর্স অফ ইনফেকশন, তার আগে অবশ্যই আমাদের হাত পরিষ্কার করে নিতে হবে, আইদার স্যানিটাইজার দিয়ে অথবা হাত ধুয়ে, তারপরে আমি মুখে বা নাকে হাত দিতে পারি। গ্লাভস পরলে বাইরে যদি সুযোগ না থাকে, গ্লাভস আপনি খুলে ফেলে দিন, হাত পরিষ্কার করুন, মুখে কোনো কাজ বা অন্য কাজ থাকলে করুন, একটা ফ্রেশ গ্লাভস পরুন। 2 নম্বর হচ্ছে, মাস্ক যখন খুলবেন ধরে নিতে হবে বাইরের যে সারফেসটা, দ্যাট ইজ দ্য ইনফেক্টিভ সারফেস, বা যেটা ইনফেকশনের এতে এসছে, মেটেরিয়ালের সংস্পর্শে এসছে। সুতরাং মাস্ক খোলার সময় চেষ্টা করতে হবে সামনের সারফেসটাতে যথাসম্ভব কম হাত দেওয়া।
হাত পরিষ্কার করে স্যানিটাইজ করে নিয়ে কানের পেছনের যে স্ট্রিংটা রয়েছে বা মাথার পেছনের যে স্ট্রিংটা রয়েছে ওপরের স্ট্রিংটাকে আস্তে করে খুলে নেওয়া, তারপরে নিচের স্ট্রিংটা খুলে মাস্কটাকে ডিসপোজ করে দেওয়া, আইদার ইন হাইপোক্লোরাইড সলিউশন অথবা যে ডিসপোজেবল মাস্ক হয় তাহলে ওটা ফেলে দিতে হবে। বেশ, মানে একদমই সুনির্দিষ্টভাবে এই সমস্ত নির্দেশনামাগুলোকে আপনারা অনুসরণ করে চলবেন, তাহলে তবে এফেক্টিভ হবে জিনিসটা। আপনি তবে মাস্ক effective পরলেন হবে, অথচ একদম। কাজ হলো না, তাতে তো বেনিফিট হবে না। এবং আপনাকে যখন আজকের দিনে রোগীর সংখ্যা বাড়ছে অথচ লকডাউন উঠে গেছে, আপনাকে কাজে যেতে হবে, অফিস খুলে গেছে, সুতরাং আপনার হাতে একমাত্র প্রোটেক্টিভ অস্ত্র হচ্ছে প্রপার হ্যান্ড হাইজিন, মাস্ক পরা। এই দুটো জিনিসকে আপনাকে প্রপারলি অ্যাডপ্ট করতে হবে, তাহলে আপনি অনেকাংশে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। তার জন্য কোনো বিরাট ব্যাপার করার দরকার নেই, কোনো ওষুধের দরকার নেই, হ্যাঁ, এটা সেটা টোটকার কিচ্ছু প্রয়োজন নেই। হ্যান্ড হাইজিনের ওপর বারবার সারা পৃথিবী জুড়ে জোর দেওয়া হচ্ছে, কিন্তু প্রপার হ্যান্ড হাইজিন শুনতে যতটা সহজ লাগে সেটাকে প্রত্যেকদিন অ্যাডপ্ট করা বা নিজের জীবনশৈলীর মধ্যে সেটাকে ঢুকিয়ে নেওয়া, যেটা আমাদের সবাইকে এখন করতে হবে, সেটা অত সহজ নয়। দ্যাট রিকোয়ার সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ প্র্যাকটিস অ্যান্ড ডেডিকেশন। তো সেটাকে আপনাকে অভ্যেস করতে হবে। হাতটাকে এই যে প্রত্যেকবার যেটা বললাম, যে প্রত্যেকবার মুখে চোখে হাত দেওয়ার আগে বা কোনো নোংরা সারফেস যেখানে আমি হাত দিয়েছেন সেখান থেকে ইউজ করার পরে হাতটাকে স্যানিটাইজ করা, এবং প্রপার মাস্ক এটিকেট অ্যান্ড রেসপিরেটরি এটিকেট, ইট ইজ ভেরি ভেরি নেসেসারি। এবং এটাকে আপনাকে প্রত্যেকদিন এখন প্র্যাকটিস করতে হবে রাস্তাঘাটে বেরোনোর সময়, যাতে আপনি প্রপার প্রোটেকশনটা পেতে পারেন। একদমই ডেফিনেটলি, মানে সেফটি বল ইজ ইন ইওর কোর্ট। Absolutely. আপনাকেই ডিসিশন নিতে হবে আপনি কিভাবে থাকবেন, কারণ আপনার নিরাপত্তা সব থেকে বড় আপনার স্বার্থ। কে রয়েছেন ফোনে? হ্যালো। নমস্কার ডাক্তার। হ্যাঁ নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি ডাক্তারের সঙ্গে কথা বলবেন, তারা প্লিজ প্লিজ একটু দত্তপুকুর সৃজনী পল্লী থেকে। কোথা থেকে বলছেন? আমি দত্তপুকুর সৃজনী পল্লী থেকে সুশান্ত মুখার্জি বলছি। সুশান্ত বাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। বলুন আপনার কি কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি ডাক্তারবাবুর কাছে একটা ভিন্ন ধর্মী যে এই করোনা সম্পর্কে একটা ভিন্ন ধর্মী প্রশ্ন করছি। এটা জটিলতার খুব সম্মুখীন হতে হচ্ছে আমার মতো অনেককে। কেউ যদি স্ট্রোকে মারা যায় হঠাৎই, হ্যাঁ, তাহলে তাকে ডাক্তারবাবুরা সাধারণভাবে, ন্যাচারালি এটা হয় স্বাভাবিক, ওনারা ডেথ সার্টিফিকেটটা সহজে ইস্যু করতে চাইছেন না। এই অবস্থায় তাকে কিভাবে আমরা তাহলে বার্নিং ঘাটে নিয়ে যাব? প্রশ্নটা করা গেল ঠিক মতো? হ্যাঁ, মানে আপনি বলছেন যে স্ট্রোকে মৃত্যু হয়েছে কিন্তু মানে আপনাকে ডেথ সার্টিফিকেট দিচ্ছে না, তখন আপনি বার্নিং ঘাটে কি করবেন? হ্যাঁ, লোকালি বাড়িতে আর কি। বাড়িতে মারা যাওয়ার ক্ষেত্রে বলছেন তো? বাড়িতে মারা গেলে রেগুলার ট্রিটমেন্টে ছিলেন না, কিন্তু হঠাৎ স্ট্রোক তো এরকম কেস তো একাধিক হচ্ছে, এবং কালকে আমার একটা ঘটেছে আমার বন্ধুর স্ত্রী। এটা একটু সমস্যার বিষয়, ঠিকই, এটা একটু সমস্যার বিষয়, কেননা প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে সবকিছু তো খাতায় কলমে যেটা বলা রয়েছে সেটা দিয়ে হয় না। তো এখন কেউ যদি বাড়িতে মারা যান, হয়তো চিকিৎসাধীন ছিলেন কিন্তু হসপিটালে যাওয়া যায়নি, বয়স্ক মানুষ বাড়িতে মারা গেছেন, অনেক ক্ষেত্রেই হয় যেখানে পাড়ার যারা জেনারেল প্র্যাকটিশনার ডাক্তারবাবুরা রয়েছেন তারা বাড়িতে গিয়ে ডেথ সার্টিফিকেট ইস্যু করেন এবং সেটা নিয়ে বার্নিং ঘাটে বা ক্রিমেশনের জন্য যেতে হয়। তো এখন ন্যাচারালি অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা বাড়িতে যেতে চাইবেন না, বা যাওয়া সেক্ষেত্রে উচিত নয়, বিশেষ করে তারা রোগীদের যারা দেখেননি। তো এটা একটু কঠিন পরিস্থিতি বটেই। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস যেটা করা যায়, যে রোগী যখন অসুস্থ থাকবেন বা টার্মিনালি ইল থাকবেন সেই সময় যদি ডাক্তারবাবুদের একটু দেখাতে পারেন, খুব বেশি দেরি না করে, সেটা ভালো হয়। মানে একজন কেউ যদি আগে থেকে দেখেন তাহলে তার পক্ষে ডেথ সার্টিফিকেট ইস্যু করাটা সহজ হয়। ডাক্তারবাবু যে কখনো একজন রোগীকে দেখেননি বা তিনি রোগীর প্রায়র হিস্ট্রি সম্পর্কে জানেন না, তিনি মারা যাওয়ার পরে হঠাৎ করে তার পক্ষে একজন আননোন রোগীকে ডেথ সার্টিফিকেট দেওয়া ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবুরা যেটা বলবেন যে আপনি হসপিটালে নিয়ে যান, এবং হসপিটালে একজন ব্রড ডেড পেশেন্ট বা মৃত রোগীকে নিয়ে গেলেই যে সমস্যাটা হয়, সেক্ষেত্রে একটা পোস্টমর্টেম বা পুলিশ মেডিকো লিগাল কেসের সমস্যা আসে। তো সেই ব্যাপারগুলো আপনাদের আগে থেকে একটু সতর্ক হওয়া, আগে থেকেই ডাক্তারবাবুদের রোগীর যারা যে ডাক্তারবাবুর আন্ডারে উনি চিকিৎসাধীন আছেন, সাডেন ডেথ হলে তো কিছু করার নেই, সেটা তো করতেই হবে। কিন্তু যদি রোগী ধরুন বেশ কিছুদিন ধরে অসুস্থ রয়েছে, বাড়িতে রয়েছে, বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে যে ডাক্তারবাবুর আন্ডারে উনি চিকিৎসাধীন আছেন তাকে যোগাযোগ করা, বা এখন ভিডিও কনসালটেশনের মাধ্যমে অনেকে যোগাযোগ করছেন বাড়িতে না এসেও, সেইগুলো করা। সেগুলো করলে আগে থেকে একটা যদি ওপিনিয়ন নিয়ে রাখা যায় তাহলে হয়তো ডেথ সার্টিফিকেট পাওয়াটা সহজ হবে, বা ডাক্তারবাবু কনফিডেন্সের সাথে দিতে পারবে। একদম এক্স্যাক্টলি। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, মুরাদাবাদ থেকে বলছি। আপনার নামটা আরেকবার একটু কাইন্ডলি বলবেন প্লিজ। অসীমা ঘোষ। কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর, মুরাগাছা। কৃষ্ণনগর থেকে? হ্যাঁ, কৃষ্ণনগর। বেশ, বলুন কি প্রশ্ন? হ্যাঁ, বলছি আমরা যে ঘর পরিষ্কার করবো, ঘর বা টেবিল চেয়ার, এই সময় আমরা এই যে যেমন বাজার চলতি লাইজল পাওয়া যায়, ওটা দিয়ে আমরা পরিষ্কার করি, ওটা কি ঠিকঠাক আছে? কিসের? উনি বলছেন যে ঘর দূর পরিষ্কার করবার ক্ষেত্রে কি বাজার চলতি যে সমস্ত ঘরের মধ্যে একদম প্লিজ নাম বলবেন না? হ্যাঁ, ডাক্তারও বুঝতে পেরেছেন। বাজার চলতি যে সমস্ত প্রোডাক্ট দিয়ে সারফেস মপিং এর জন্য, ঘরের মেঝে পরিষ্কারের জন্য
যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ রোগী না থাকেন, তাহলে সাধারণ সারফেস পরিষ্কারের জন্য, ঘর মোছার জন্য আপনি নর্মাল যেরকম ফিনাইল বা অন্যান্য সারফেস ক্লিনার ইউজ করেন সেগুলোই ইউজ করবেন। তাতে কোনো আলাদাভাবে রেকমেন্ডেশন কিছু নেই যে কোনো বিশেষ জিনিস দিয়ে পরিষ্কার করতে হবে। যে সমস্ত বাড়িতে হোম আইসোলেশনেতে অসুস্থ রোগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বাড়ির দেওয়াল বা মেঝে পরিষ্কারের জন্য 1% হাইপোক্লোরাইড সলিউশন বলা হয়েছে। সেটা বানানোও খুব সহজ, কঠিন কিছু নয়। 10% হাইপোক্লোরাইড সলিউশন বাজারে সহজলভ্য পাওয়া যায়। 10% এনে সেটাকে 1% অর্থাৎ 10:1 ডাইলিউশনে সেটাকে গুলে নিতে হবে। মানে 100 ml জলের মধ্যে 10 ml সলিউশনটা মেশালে 1:10 ডাইলিউশনের সলিউশনটা হবে। সেটা দিয়ে আপনি ঘরের মেঝেটে যেগুলো মুছতে পারেন। বাট আদারওয়াইজ এমনি নর্মাল ঘর মোছার ক্ষেত্রে আপনি নর্মাল বাজার চলতি সমস্ত ক্লিনার দিয়ে ইউজ করতে পারেন। ইম্পর্টেন্ট যেটা আমি আগেও বললাম, সেটা হচ্ছে হাই টাচ সারফেস, যেগুলোতে বারবার হাতে টাচ হবে। ধরুন আপনার বাইরে থেকে লোক আসছেন, কাজের কেউ আসছেন, যিনি আমার পরিচারিকা তিনি বাড়িতে আসছেন, বা অন্য লোক আসছেন, তারা বেল বাজাচ্ছেন বা ডোর হ্যান্ডেল ধরছেন, নব ধরছেন, যেগুলো হাই টাচ, বারবার সেখানে হাত ধরছে, সেখানে আবার হয়তো বাড়ির কেউ বাচ্চা বা বয়স্ক মানুষ হাত দেবেন। সেই জিনিসটাকে টাইম টু টাইম কিন্তু অ্যালকোহল বেসড সোয়াব দিয়ে, তুলোতে ভিজিয়ে বা কোনো টিস্যু পেপারে দিয়ে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়া, ছিটকিনি এগুলো পরিষ্কার করা, বা এই হাই টাচ সারফেসগুলোকে মাঝে মাঝে আপনাকে একটু পরিষ্কার করতে হবে। সেটা ভেরি ইম্পর্টেন্ট রাদার দেন ফ্লোর ক্লিনিং। ফ্লোর ক্লিনিং আপনি যেমন একবার বা দুবার সারাদিনে করছেন, দ্যাট ইজ সাফিসিয়েন্ট এনাফ, কিন্তু এই হাই টাচ সারফেস ক্লিনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, বেশ কেউ নেই আমাদের সঙ্গে, অবশ্যই আপনারা ফোন করতে পারেন। আমি আরেকটা প্রসঙ্গে আসি। এখন গতকালও মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আগামী 10 তারিখের মধ্যে প্রায় 10 লক্ষ পরিযায়ী শ্রমিককে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে। এবার তাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি গাইডলাইনটা কি রয়েছে, বা তারা, মানে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে তারা কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছে, বাট পাড়ার মানুষ ভয় পাচ্ছে, একটা অযথা প্যানিক তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদেরকে ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে, ওয়াটার সাপ্লাই দেওয়া হচ্ছে না, ইভেন সেখানে পরিষ্কার করতে যাওয়ার জন্য লোক যাচ্ছেন না। এটা অসম্ভব ডিস্ট্রেসিং, ভীষণ দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এই জিনিসগুলো টিভিতে প্রত্যেকদিন আমাদের দেখতে হচ্ছে। এটা আমার মনে হয় ইট ইজ বিকজ অফ ল্যাক অফ নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস। হ্যাঁ, বারবার বলা হচ্ছে, কিন্তু তাহলেও যেটা হয় যে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা অত সহজ ব্যাপার নয়। ইউ হ্যাভ টু হ্যামার রিপিটেডলি। এক জিনিসকে বারবার মানুষের মধ্যেই, মনের মধ্যে জিনিসটাকে পৌঁছে দিতে হবে। মিডিয়ার তার একটা বড় ভূমিকা রয়েছে। এই যে স্টিগমা তৈরি হচ্ছে, যে ভয়, এবং সেই ভয়জনিত কারণে করোনা আক্রান্ত রোগীদের বা যারা কোয়ারেন্টাইনে রয়েছে তাদের পক্ষে একটা অবজ্ঞা, এই জিনিসটাকে কাটানোর জন্য ইনফরমেশনের ব্যতি রেখে আর কোনো শর্টকাট কিছু নেই। ইনফরমেশন পৌঁছতে হবে সাধারণ মানুষদের মধ্যে। মাইগ্রেন্ট লেবারারদের ব্যাপারে যে গাইডলাইন্সগুলো খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো সেগুলো বলে দিতে চাই। যে গাইডলাইনটা রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়া, যেটা প্র্যাকটিস করা হচ্ছে, সেটা হচ্ছে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে মাইগ্রেন্ট লেবারদের বা রিটার্নি যারা ফ্রম আদার স্টেটস। একটা হচ্ছে হাই বার্ডেন স্টেটস, যেখানে প্রচুর পরিমাণে করোনা রোগী পাওয়া যাচ্ছে, বা হাই রেট অফ ইনফেক্টিভিটি অর ওয়্যার দ্য কমিউনিটি ট্রান্সমিশন ভাবা হয়েছে যে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। 5টা স্টেটকে ইয়ারমার্ক করা হয়েছে: মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু। এই 5টা স্টেট থেকে যে সমস্ত মাইগ্রেন্ট লেবাররা বা পরিযায়ী শ্রমিকরা আসছেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা যখন পার্টিকুলার স্টেটের বর্ডার অবধি এসে পৌঁছবেন বা পার্টিকুলার কোনো স্টেশনে এসে ডিসেম্বার করবেন, অর্থাৎ নামবেন, ধরুন তারা হাওড়া স্টেশনে এলেন বা যে কোনো স্টেশনে এসে নামলেন, সেখান থেকে সেই পার্টিকুলার যে ডিস্ট্রিক্টে ওনারা থাকেন সেই ডিস্ট্রিক্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের। তাদেরকে সেই ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া হবে। এবার এই 5টা হাই ইনফেকশাস যে স্টেটসগুলো রয়েছে, সেখান থেকে যারা আসছেন তাদেরকে সিমটম স্ক্রিনিং তো হবেই, অর্থাৎ তাদের টেম্পারেচার স্ক্রিনিং, সিমটম স্ক্রিনিং। যদি কোনো সিমটম পাওয়া যায় তাদের কোভিড টেস্টিং হবে। কোভিডে যদি পজিটিভ আসে তাদেরকে হসপিটাল বা হোম মানে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিতে রাখা হবে। এই 5টা স্টেট থেকে যারা ফিরছেন তাদেরকে রেকমেন্ড করা হয়েছে 14 দিন ম্যান্ডেটারি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। তাদেরকে 14 দিন আসার পর থেকে কোনো একটা ইনস্টিটিউশনে কোয়ারেন্টাইনে রাখতে হবে। সুতরাং এটা মানে ভয়ের কিছু নেই যে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা রয়েছে মানে তারা ইনফেক্টিভ, হ্যাঁ, অথবা পরিযায়ী শ্রমিক পজিটিভ আসছেন মানে ভয় পেয়ে যেতে হবে। তারা আসছেন, এখন সেটা তো আমাদের মেনে নিতেই হবে। তারা আমাদের রাজ্যের লোক, তারা আমাদের রাজ্যেতে ফিরছেন না, কিন্তু ইন দ্য টাইম অফ কোয়ারেন্টাইন এই ক্ষেত্রে কিন্তু স্প্রেড করার একটা প্রবলেম না, মানে সেজন্যই তো কোয়ারেন্টাইন, যে 14 ডেজ ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন তাদেরকে বলা হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে। ধরুন এই 2 লক্ষ যদি 5টা যে ইয়ারমার্ক স্টেট, এই 5টা স্টেট থেকে যারা আসছেন তাদের যদি 2 লক্ষ পরিযায়ী শ্রমিক হন, 2 লক্ষ পরিযায়ী শ্রমিকেরই পার্টিকুলার যে ডিস্ট্রিক্ট থেকে তারা বিলং করেন সেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের নোডাল অফিসার এবং তাদের বিডিও বা যারা ডিএম রয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে তাদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা। সেই কোয়ারেন্টাইনে কি কি ফেসিলিটি থাকবে সেটাও ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, যে প্রপার জলের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বাড়ির লোকেরা যাতে তাদের সেখানে খাবার পৌঁছে দিতে পারে সেই ব্যবস্থা, সেইগুলো সমস্ত থাকতে হবে, এবং ক্লিনিং
ক্লিনিং অ্যান্ড এভরিথিং, টেস্টিংয়ের ব্যবস্থা থাকতে হবে। কোনো রোগী যদি কোভিডের মানে সিরিয়াস লক্ষণ প্রকাশ পায় তাদেরকে হসপিটালে স্থানান্তরিত করা, টায়ার 3 বা টায়ার 4 হসপিটালে, এই সমস্ত জিনিসগুলো ক্লিয়ারলি বলা রয়েছে। এই 5টা স্টেট ছাড়া যারা আসছেন, ধরুন কেউ ওড়িশা থেকে এলো বা অন্য কর্ণাটক থেকে এলো বা জম্মু কাশ্মীর থেকে, কেরল থেকে বহু মানুষ আসে, কেরল থেকে আসছে, এগুলোকে হাই রিস্ক জোন বলা হয়নি। এদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ম্যান্ডেটরি 14 ডেজ কোয়ারেন্টাইন ইজ নট রিকোয়ার্ড, কিন্তু 14 দিন তাদেরকে হোম আইসোলেশনে থাকতে, হোম কোয়ারেন্টাইনে তাদেরকে থাকতে হবে, তারা কিন্তু বেরোতে পারবেন না। সুতরাং আমার মনে হয় যেটা সমস্যা হয়েছিল, এত পরিযায়ী শ্রমিক হঠাৎ করে চলে আসাতে এই যে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের ব্যবস্থাটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তৈরি করা, সেই জিনিসটা ওয়াজ ইনঅ্যাডিকুয়েট, দ্যাট ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ ল্যাকিং, দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ বিন ওভারবার্ডেন্ড। ওটা হঠাৎ করে অনেক পরিযায়ী শ্রমিক চলে আসাতে স্কুলের মধ্যে গাদাগাদি করে রাখা, অন্য জায়গায় গাদাগাদি করে রাখা, খাওয়ারের ব্যবস্থা নেই, জল বা স্যানিটেশনের ব্যবস্থা নেই, সাধারণ লোকজনের মনে একটা ভয় তৈরি হওয়া, বিকজ দে আর নট প্রাইম, তারা প্রপারলি ইনফর্মডই নয়, তারা ভাবছে যে পজিটিভ রোগী এসে বোধহয় সোসাইটিতে ছড়িয়ে যাচ্ছে। হঠাৎ করে আনপ্রিপেয়ার্ড থাকার জন্য হয়তো দেখা গেল একটা স্কুল তৈরি ছিল না, সেখানে গিয়ে 50 জনকে ঢুকিয়ে দেওয়া হলো, পাড়ার লোকজন কিছু জানেন না। এটা যদি প্রপারলি ইনফর্মড, ইফ দে ওয়ার প্রপারলি ইনফর্মড অ্যান্ড কাউন্সেল, যে তাদের ভয়ের কিছু নেই, এটা একটা প্রোটোকল, যে 14 দিন তাদেরকে ইনস্টিটিউশনাল প্রোটোকলে থাকতে হবে, যা চেকিং হওয়ার এখানেই হবে, তারপরে তারা আবার নর্মাল কাজে বা নিজেদের বাড়িতে ফিরতে পারেন। সেই ইনফরমেশনসগুলো যদি বিফোর হ্যান্ড সাধারণ মানুষকে দেওয়া হতো, তাহলে এই প্যানিক বা স্টিগমার জায়গাটা অনেকটা কম থাকতো ডিস্ট্রিক্টেতে। মানে এটা হয়তো বা কোনো কারণে কোনো দপ্তরের মিসম্যানেজমেন্ট হতে পারে, বা আগামী দিনে হয়তো প্রশাসন এর থেকে শিক্ষা নেবেন, কারণ যেহেতু আমরা বারবার করে বলছি কোভিড সিচুয়েশনটা ফার্স্ট টাইম, তো কাজে এটা নিয়ে খুব একটা প্রিভিয়াস কেস স্টাডি হয়নি, তো এই জন্য হয়তো বা মানুষের কিন্তু আমরা এখন অনুরোধ করব প্রশাসনের কাছে যে এই সমস্ত অনুষ্ঠানগুলো করা, বা যত সময় যাবে প্রিপেয়ারনেসকে বাড়িয়ে ফেলতে হবে, টু র‍্যাম্প আপ ভেরি কুইকলি। এক্স্যাক্টলি। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ, আমি কৌশিক মজুমদার কথা বলছি কসবা থেকে। বলুন। হ্যাঁ, বলছি আমার কোশ্চেন হচ্ছে কি, আমি একজন ল্যাব টেকনিশিয়ান, তো আমাদের এখন মানে এক সপ্তাহ অন্তর অন্তর আমাদের ল্যাবে গিয়ে ডিউটি করতে হচ্ছে। আমি এমনিতে মেসে থাকি, তো আমরা এমনি সকালবেলা বেরোচ্ছি আর রাত্রেবেলা ফিরছি, তো আমার একটুতে ঠান্ডা লেগে যাওয়ার খুব চান্স আছে। তো এবার সেটাই আমি বলছি যে মানে ঘরে ফিরে মানে কি কি প্রিকশন আমাদের নেওয়া উচিত, মানে কি করবো আর কি। বেসিক্যালি ঘরে ফিরে যদি আমরা স্নান করি বা কিছু, তখন আমাদের খুব ঠান্ডা লেগে যাচ্ছে, মানে বিশেষ করে আমার ঠান্ডা লেগে যায়, আর মানে খুব সর্দি কাশিটা আমি ভুগি আর কি। তো এক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি কি কি প্রিকশন দিতে পারি, কাইন্ডলি একটু যদি ডক্টরবাবু আমাকে একটু বলেন। ওকে, শিওর। আর কোনো কোয়েশ্চেন নেই তো আপনার? না না, আমি এটাই জানতে চাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিশেষ করে হি ইজ এ ল্যাব ওয়ার্কার, সো ইটস মানে হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারই বলা চলে ওনাকে, এবং হি ইজ অ্যাট রিস্ক অফ কন্ট্রাক্টিং ইনফেকশন ফ্রম দ্য বায়োহ্যাজার্ডাস ওয়েস্ট অর বায়োহ্যাজার্ডাস স্যাম্পলস। যদি ওনার ল্যাবেতে কোনো বডি ফ্লুইড নিয়ে উনি ডিল করেন বা রক্ত স্যাম্পল নিয়ে ডিল করেন যেটা পোটেনশিয়ালি ইনফেক্টেড থাকতে পারে, বা সেই টেস্ট যদি হয়, তাহলে ন্যাচারালি ওনাকে ওয়ান্স হি এন্টার্স দ্য ল্যাব, যখন উনি ল্যাবে ঢুকবেন তখন ওনাকে যেটা পিপি স্টেজ 2 বা 3 যে লেভেল অফ প্রোটেকশন সেটা ওনাকে নিতে হবে। সেক্ষেত্রে পুরো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরা, N95 বা ইকুইভ্যালেন্ট প্রোটেক্টিভ মাস্ক পরা, আই প্রোটেকশনস নেওয়া, হ্যান্ড প্রোটেকশনস পুরোটা ওনাকে নিতে হবে, যেটা আমরা হেলথ কেয়ার ওয়ার্কার হিসেবে যখন পেশেন্ট দেখছি যে প্রোটেকশনসগুলো নিচ্ছি। প্রপার ডনিং অ্যান্ড ডফিং টেকনিক, আমি ফার্স্টে ওনার সিকিউরিটির ব্যাপারটা বলে নিই। শুধুমাত্র পিপিই পড়লেই হবে না, পিপিই পড়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিপিইটাকে প্রপারলি পড়ার যে টেকনিক, যেটাকে ডনিং টেকনিক বলে সেটা, এবং ইউজ হয়ে যাওয়ার পরে ডফিং টেকনিক, অর্থাৎ পিপিইটাকে ছাড়ার পদ্ধতি। 15 স্টেপ, 15 স্টেপ I mean a procedure is there. It is a very difficult and cumbersome procedure. ওয়েবসাইটে ফ্রিলি অ্যাভেলেবল রয়েছে। আমি প্রত্যেক হেলথ কেয়ার ওয়ার্কারকে বলবো they should be properly aware of this donning and doffing technique. PPE পরা, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরা, এবং সেফলি সেটাকে খুলে দেওয়া বেশি ইম্পর্টেন্ট কেন? বিকজ সে যখন সারাদিন শেষে কাজ করে আসছে, পোটেনশিয়ালি সেই ইনফেকশাস মেটেরিয়াল তার বডিতে, মাস্কে এবং চোখে লেগে রয়েছে, মানে তার আই প্রোটেক্টিভ গিয়ারে বা শিল্ডে লেগে রয়েছে। সেটাকে কিভাবে ইনফেকশনটাকে কন্ট্রাক্ট না করে খুলতে হবে বা ডিসপোজ করতে হবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রপারলি খুলতে গেলে অন্তত 10 থেকে 15 মিনিট শুধু সময় লাগে ডফিং এর জন্য, যেটা আমাদের দিতে হয়, সেটা ভীষণ জরুরি ওর ক্ষেত্রে প্রোটেকশনের জন্য। 2 নম্বর, আইডিয়ালি যদি পিপি প্রোটেকশন সে ফুল নেয়, তাহলে বাড়ি ফিরে যে চান করতেই হবে সেরকম নয়, বাট আমরা রেকমেন্ড করি যে ড্রেসটা পরে সে করেছে খুব ভালো হয় সেটা যদি সে একটা ডিসপোজেবল না হলেও সেটা একটা ওয়াশেবল ড্রেস হয়, ওটি ড্রেস বা এই ধরনের ল্যাব ড্রেস, যেটা পরে সে ওখানেই খুলে রাখলেন ওটিতেই হাতটা, মানে তার ল্যাবেতে, এবং অন্য একটা ড্রেস পরে তিনি বাড়িতে ফিরলেন। সেক্ষেত্রে হয়তো শুধুমাত্র হাত ধুয়ে নেওয়া বা তার ড্রেসটা চেঞ্জ করে নেওয়া ছাড়া স্নানের খুব প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে তাকে একটি পরিষ্কার ড্রেস ক্যারি করতে হবে, যেটা তিনি ল্যাবের সময় পরবেন, এবং প্রপার পিপি ডনিং ডফিং টেকনিক দেখে নিতে পারলে প্রত্যেকবার স্নান না করলে হয়তো চলবে।
একদমই। বেশ, আপনারা এই সমস্ত গাইডলাইনগুলোকে ফলো করবার চেষ্টা করবেন। যারা ফোন করতে চাইছেন তারা ফোন করুন। এবার সমস্যা হচ্ছে বাস্তব পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে বাইরে বেরোতে, এবং আপনি জানেন যে আগামী 8 তারিখ থেকে অলমোস্ট 70% যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন তারাও চাকরিতে যেতে হবে, তাদেরকে তাদের অফিসে যেতে হবে, এবং সঙ্গে সঙ্গে বেসরকারি ক্ষেত্রেও কিন্তু আপনাকে যেতেই হচ্ছে কর্মক্ষেত্রে। সেক্ষেত্রে আমার কাছে গতকাল অনেকগুলো ফোন এসেছিল ডাক্তারবাবু, যারা বলছেন যে আমরা যখন বাসে যাচ্ছি বা যখন আমি অটোতে যাচ্ছি বা আমি যখন ট্যাক্সিতে করে কর্মক্ষেত্রে যাচ্ছি, সেক্ষেত্রে এখন যতগুলো সিট ততজন মানুষ বাসে উঠতে পারবেন, এরকম একটা নির্দেশনামা সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে তো যখন একই সিটে পাশাপাশি বসছেন, আমার তো মনে হয় না যে এমন কোনো বাস আছে ভারতবর্ষে বা বেঙ্গলে, আমি তো দেখি সম্ভবই নয় সোশ্যাল যে যার মধ্যে ওই অর্থে ডিস্টেন্সের যে প্যারামিটার্স রয়েছে সেটাকে মেনটেন করা সম্ভব হয়। তাহলে সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার, সংক্রমিত হওয়ার সম্ভাবনা কতটা থাকে? ন্যাচারালি যে এখন তো অ্যালাউ করে দেওয়া হয়েছে বাসে বা ট্যাক্সিতে বা এতে অটোতে সমস্ত সিটেই এখন যাত্রী নেওয়া যাবে। তো সেখানে সব সিটে বসলে কোনো মতেই 1 মিটারের সোশ্যাল ডিস্টেন্সিং নর্ম মানা সম্ভব নয়। সেক্ষেত্রে নিজের প্রোটেকশন নিজেকেই নিতে হবে। তার জন্য যে বেসিক প্রিকশনসগুলো আপনি নেবেন প্রথম দিন থেকেই বললাম, মানে প্রথম শুরু থেকেই যেটা বললাম, যে প্রপার মাস্ক এটিকেট, প্রপারলি মাস্কটাকে পরা যাতে মাস্ক এফেক্টিভ হয়। একদম। মাস্কটাকে যখন আপনি ডিসপোজ করবেন সেটা যাতে আপনি ইনফেকশাস সারফেসে হাত না যায় সেটা দেখা। বাসে বা ট্রামে বা অটোতে যখন উঠছেন যদি আপনি গ্লাভস পরে ওঠেন, ওঠার পরে প্রেফারেবলি নামার পরে ভালো করে অ্যালকোহল স্যানিটাইজার দিয়ে হাত যেখানে আপনার টাচে এসছে, ধরুন ডোর হ্যান্ডেল আপনি ধরেছেন, উঠে আপনি সিটে বসেছেন, হাতটা টাচে এসছে, হাতটাকে ভালো করে অ্যালকোহল রাব দিয়ে পরিষ্কার করে নিতে হবে। গ্লাভস পরলে গ্লাভসের ওপর দিয়ে সেটাকে পরিষ্কার করে নিতে হবে নামার পরে। কোনো মতেই ভুলবশত বা ক্যাজুয়ালি জানলার ধারে বসে মাস্কটাকে নামিয়ে রাখলেন বা হাতটাকে দিয়ে হাত পরিষ্কার না করে সেটা মুখে দিলেন বা চোখ ঘষলেন, সেটা একেবারেই করা যাবে না। এই ব্যাপারটাতে কশাস হতে হবে। সুতরাং আপনি যদি রেসপিরেটরি হাঁচি কাশির সময় কনুইয়ের কাছে মুখটা এনে হাঁচি বা কাশি, মাস্ক থাকলেও কনুইটাকে সামনে এনে করা, বাট যদি কোনো টিস্যু ব্যবহার করেন সেটা টিস্যুতে হাঁচি বা কাশি হলে সেটাকে ডিসপোজ করে দেওয়া রাস্তায় যখন রয়েছেন। এবং অবশ্যই আমি বারবার যেটা জোর দিচ্ছি যে প্রত্যেকবার মুখে হাত দিতে হলে বা হাত দেওয়ার আগে হ্যান্ড কিন্তু স্যানিটাইজ করে নিতে হবে বাইরে যখন আপনি রয়েছেন। সুতরাং বাস বা অটো ব্যবহার করার পরে প্রেফারেবলি আপনি হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল হ্যান্ড স্যানিটাইজার ক্যারি করবেন। সেটা দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে ভালো করে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ স্যানিটাইজার নিয়ে হাতটা ভালো করে ক্লিন করে নিতে হবে মুখে বা চোখে হাত দেওয়ার আগে। একদমই। আমি একেবারে 22 তারিখে যেদিন জনতা কারফিউ হয়েছিল 22nd of March, সেদিন থেকে শুরু করে আজকে পর্যন্ত যদি আপনি একটু আমাদের মিডিয়া রিপোর্টসগুলো যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর মানুষ কিন্তু ডিপ্রেশনের শিকার হয়েছে। আমি যেহেতু আমি ডক্টর রয়কে পেয়েছি এবং উনি হৃদরোগ বিশেষজ্ঞ, সেই সম্পর্কে আমার একটু মানে আমি জানতে চাই ওনার কাছে যে এই ধরনের ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবার জন্য আমরা কি করতে পারি, বা আদতেও ডিপ্রেশন কতটা যৌক্তিক। মানে আমি ডিপ্রেশনের মধ্যে আসছি, এটা কি আমাকে কোনো প্রফিট গেইন করতে সাহায্য করবে, নাকি সেটা থেকে বের হওয়া যায় বা কিভাবে হওয়া যায়, এই পদ্ধতিতে যদি একটু ডাক্তারবাবু আমাদেরকে বলেন। যেহেতু এটা একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, অভূতপূর্ব একটা পরিস্থিতি, এবং গত 2 মাস ধরে সিভিয়ার অ্যামাউন্ট অফ মেন্টাল একটা স্ট্রেস, যদিও আমরা ঘরবন্দি রয়েছি, বাইরে বেরোতে পারছি না, কিন্তু সারাদিন ধরে এত ইনফরমেশন আমরা দেখছি, টিভিতে দেখছি, নিউজের মাধ্যমে দেখছি, আলোচনা হচ্ছে চারিদিকে, যারা বাড়িতে রয়েছেন শুনছেন, বিশেষ করে বয়স্ক মানুষেরা, তারা একটা প্রচণ্ড মানসিক একটা স্ট্রেসের মধ্যে থাকছেন। এই ক্রমাগত মানসিক স্ট্রেস থেকে অনেকেরই ডিপ্রেশন বা অ্যাংজাইটি জনিত সমস্যাগুলো আসছে, ঘুমের সমস্যা হচ্ছে বা একটা সিভিয়ার অ্যাংজাইটি ডিপ্রেশন রিলেটেড সমস্যা হচ্ছে। তো সেটা থেকে বেরোনোর কিছু সিম্পল টিপস রয়েছে, আমরা সেটা আমাদের রোগীদেরকেও বলছি। বিশেষ করে লকডাউনের সময় আপনি যখন বাড়িতে রয়েছেন, মেন্টাল হেলথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এবং সেটা মেনটেন করার জন্য যেটা করবেন, প্রত্যেক দিন, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট, হার্টের পেশেন্টস, তাদের রিস্ক আরও বেশি, প্রি এক্সিস্টিং যারা সাইকিয়াট্রিক ইলনেসে সাফার করছেন তাদের রিস্ক বেশি। যেটা করা সেটা হচ্ছে আপনার যে নর্মাল বায়োলজিক্যাল ক্লক, অর্থাৎ আপনার ঘুমানোর সময় বা সারাদিনের যে দৈনন্দিন যে কাজের সময়, সেই বায়োলজিক্যাল ক্লকটাকে খুব বেশি আপনি অল্টার করবেন না। কেউ ধরুন রাত্রেবেলা 11টার সময় শুয়ে অভ্যস্ত, তিনি সকালবেলা 7টার সময় উঠতে অভ্যস্ত বা দুপুরে 1 ঘন্টা ঘুমোতে অভ্যস্ত। এই যে নর্মাল একটা রিদম, তার কাজের যে রিদম, সেটাকে মেনটেন করার চেষ্টা করুন। নর্মাল ডেইলি হ্যাবিটটাকে খুব বেশি অল্টার করবেন না। যার আগে মর্নিং ওয়াক করার বা ফিজিক্যাল এক্সারসাইজ করার বাইরে গিয়ে একটা অভ্যাস ছিল বা জিমে যাওয়ার অভ্যাস ছিল, যেহেতু এখন বাইরে যাওয়া সম্ভব নয়, বাড়িতেই অন্তত 30 থেকে 40 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজেস, স্ট্রেচিং, যোগা, প্রাণায়াম, যেগুলো আপনি বাড়িতে থেকেই করতে পারেন, সেগুলো নিয়ম করে করুন। সুতরাং এই মেনটেনিং এর নর্মাল ডেইলি হ্যাবিট, স্লিপিং হ্যাবিট, অ্যাডিকুয়েট
ঘুমোনো, অন্তত 7 থেকে 10 ঘন্টা ঘুমোনো। জেগে আছেন বলেই আপনি অনলাইনে টিভি দেখছেন বা সিনেমা দেখছেন, সেগুলো রাত জেগে দেখছেন, সেগুলো করলে সমস্যা হতে পারে। ইনসমনিয়া, ঘুমের সমস্যা, ডিপ্রেশন হতে পারে। ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ করা। যদি দেখেন যে আপনার খুব সিরিয়াস রকম ঘুমের সমস্যা হচ্ছে, একবারে ঘুমোতে পারছেন না বা সব সময় এই ধরনের নেগেটিভ থটস আপনাকে বিব্রত করছে, তাহলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কিছু ওষুধের প্রয়োজন পড়তে পারে। ক্রনিক স্ট্রেস থেকে কিন্তু আপনার প্রেশার বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, এই সমস্যাগুলো হতে পারে ক্রনিক একটা স্ট্রেসফুল থেকে। তো সেটাকে কম রাখতে হবে। মাঝে মাঝে ব্লাড প্রেশার এবং সুগার চেক করা এই লকডাউনের সময় সেটা দরকার। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস বলার রিগার্ডিং দিস স্ট্রেস, সেটা হচ্ছে যে খুব বেশি আপনি যদি বারবারই করোনা সংক্রান্ত নিউজ বা এই সমস্ত কতজন আক্রান্ত হলো, সারা পৃথিবী জুড়ে আক্রান্ত, মানুষ মারা যাচ্ছে, এই নেগেটিভ খবর যদি বম্বার্ডেড হতে থাকে বারবার আপনার মধ্যে, বারবার সকাল বিকেলে আপনি সারাদিন টিভি চালিয়ে রেখেছেন, নিউজ পড়ছেন একই নেগেটিভ খবর, তাহলে সেটা একটা খুব খারাপ প্রভাব আপনার এর মধ্যে পড়বে, মেন্টাল হেলথের ওপরে পড়বে। সুতরাং এটা এখন রেকমেন্ড করা হচ্ছে যে আপনার টিভি দেখার সময় বা এই ধরনের নিউজ পড়ার সময়টাকে আপনি নির্দিষ্ট করুন। বাড়িতে আছেন মানে সারাদিন ধরে টিভি চালিয়ে রেখেছেন, একই খবর দেখছেন, সেটা করবেন না। সকালে একটা সময় টিভি চালান, আধ ঘন্টা দেখুন, সারাদিনের খবর দেখে নিন বা আপনার পছন্দের প্রোগ্রাম দেখুন। রাত্রেবেলা আবার আপনি একটু খবরের কাগজ পড়লেন বা আধ ঘন্টা টিভি দেখলেন, বা সোশ্যাল মিডিয়ার টাইমটাকে আপনি রেস্ট্রিক্ট করুন। একই খবর, নেগেটিভ থটস যাতে আপনাকে বারবার বিব্রত না করতে পারে, সেগুলো করতে হবে। তো এই বেসিক প্রিকশনসগুলো, নর্মাল স্লিপিং হ্যাবিট মেনটেন করা, ফিজিক্যাল এক্সারসাইজ করা, ব্লাড প্রেশার, সুগার, এগুলোকে কন্ট্রোলে রাখা ডিউরিং লকডাউন, এবং to restrict your social media time and media time. This is very important. একদম। আমি একটা ফোন নিয়ে নি চট করে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি ভাই, আপনি কে বলছেন? আপনার নাম? হ্যাঁ, আমি তিনসুকিয়া থেকে প্রিয়া বাসু বলছি। নমস্কার আপনাদের। আচ্ছা, আমি একটা ইনফরমেশন জানতে চাই। আমার 10 তারিখে কলকাতার ফ্লাইট আছে। হ্যাঁ, তো আমি আমার 1.5 বছরের বেবি আছে, ওর বয়স 1 বছর 4 মাস। তো আমি ডাক্তারবাবুর কাছে অ্যাকচুয়ালি জানতে চাই যে আমার বাচ্চাকে নিয়ে গিয়ে আমি বাড়িতে ওকে কিভাবে পরিষ্কার করবো, বা ফ্লাইটে আসছি তো ওকে আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করব, যদি কাইন্ডলি একটু বলেন। আইডিয়ালি তো এখন খুব প্রয়োজন না থাকলে এত ছোট বাচ্চাকে নিয়ে ফ্লাইটে আসাটাই খুব প্রয়োজন নয়, রেকমেন্ডেড নয়। হ্যাঁ, জরুরি হলে অবশ্যই আসতে হবে। যেটা বলেই দেওয়া হয়েছে, ডাইরেক্টিভে বলা হয়েছে 60 বছরের বয়স্ক রোগীরা বা যারা সিরিয়াসলি ইল পেশেন্টস, প্রেগনেন্ট মাদাররা অথবা 10 বছরের নিচের বাচ্চাদের এখন খুব বেশি ফ্লাইট ট্রাভেলটা রেকমেন্ডেড নয়। বাট একান্তই যদি আসতে হয়, কোনো উপায় না থাকে, তাহলে আনতে হবে। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড যা যা প্রিকশনস নেওয়ার, সেগুলো ফ্লাইটে বা এয়ারপোর্টে যেগুলো নেওয়ার সেগুলো নিতে হবে। বাচ্চার ক্ষেত্রেও একই রকম মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজেশন এগুলো করা। বাড়ি ফিরে এসে আপনাদের গুয়াহাটি যেহেতু, এই আসাম যেহেতু তিনসুকিয়া, তো হোম আইসোলেশন আপনাকে 14 দিন থাকতে হবে। এক্ষেত্রে টেস্টিং বা এগুলোর যা প্রয়োজন রয়েছে, সেগুলো রুটিন যা প্রোটোকল, সেগুলো করতে হবে। এবং নোডাল যে সার্ভিলেন্স অফিসার রয়েছে তার সাথে, মেডিকেল অফিসার, তার সাথে যোগাযোগে থাকতে হবে। কোনো সমস্যা হলে ওনাকে জানাবেন। আদারওয়াইজ স্ট্যান্ডার্ড প্রিকশনস যা সবার ক্ষেত্রে নেওয়ার, বাচ্চার জন্য আলাদা করে বিরাট কিছু প্রিকশনস নেওয়ার দরকার নেই। হাত টাত যেন মুখে না দেয় সেগুলো দেখতে হবে। বাচ্চার ক্ষেত্রেও সিমিলার হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, এবং মাকে সেক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বাচ্চা তো নিজে সেটা করতে পারবে না। মাস্ক যাতে ঠিকমতো বাচ্চা ফ্লাইটে ইউজ করে বা এয়ারপোর্টে বাইরে থাকার সময়, সেগুলো মেনটেন করতে হবে। সেম থিং। একদমই। আমি খাওয়া দাওয়ার প্রসঙ্গে অনেক রকমের প্রশ্ন সবসময় আসছে, যেহেতু আমাদের রেগুলার রুটিনকে খুব একটা বেশি চেঞ্জ করবার প্রয়োজন নেই বলে কিছুক্ষণ আগে ডক্টর রায় বলছিলেন। আমি একটু খাওয়া দাওয়ার অভ্যেসটাকেও আপনারা কি পরিবর্তন করবেন নাকি একই রকম রাখবেন? বা অনেকেই এখন খুব বেশি চিন্তিত রয়েছেন কি করে ইমিউনিটি বাড়ানো যায়। তো এই চিন্তায় অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষের খাদ্য তালিকাটাকে তারা ফ্রিকুয়েন্টলি খুব বেশি চেঞ্জ করবার চেষ্টা করছেন, মানে আমি আরও ইমিউনিটি বাড়াবো। আদতে এইভাবে খাদ্য খাবারের মধ্যে থেকে এখনই কি ইমিউনিটি বাড়ানো সম্ভব? চিকিৎসকেরা কি বলছেন? হ্যাঁ, এখন একটা বিরাট প্যানিক তৈরি হয়েছে মানুষের মধ্যে যে কি করে চটজলদি ইমিউনিটি বাড়িয়ে ফেলা যায়। রোগীরা সমস্ত এসে জিজ্ঞেস করছেন বা ফোন করে জিজ্ঞেস করছেন, আমি কি একটু হলুদ খাবো, ভিটামিন সি খাবো, এটা খাবো, সেটা খাবো, আর্সেনিক অ্যালবাম খাবো, কি করে ডাক্তারবাবু ইমিউনিটি বাড়বে? তো প্রথম বেসিক কতগুলো স্টেপ যেটা আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে যে বাড়িতে যখন আছেন, লাইট নিউট্রিশিয়াস ডায়েট, হেলদি ডায়েট আপনাকে খেতে হবে। বিশেষ করে যারা কার্ডিও ডায়াবেটিক পেশেন্ট, যাদের ক্ষেত্রে খাওয়ার একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাড়িতে আছেন বলেই আপনি জাঙ্ক ফুড খেয়ে নিলেন, মশলাযুক্ত খাবার খেলেন, মানে বাড়িতে তেল মশলাযুক্ত খাবার বেশি খেলেন, সেটা একেবারেই করবেন না। নর্মাল যেমন ডায়েটারি হ্যাবিট আপনি মেনটেন করেন, সেরকম করবেন। আলাদাভাবে
মেডিকেল এ থেকে দেখতে গেলে, সায়েন্টিফিক এভিডেন্সের দিক থেকে দেখতে গেলে আলাদাভাবে কোনো খাবার যেটা স্পেসিফিকভাবে আপনাকে করোনা থেকে প্রোটেকশন দেবে সেরকম কিছু নয়, বরঞ্চ লাইট হেলদি নিউট্রিশাস ডায়েট দ্যাট শুড কন্টেন গুড অ্যামাউন্ট অফ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, সেটাই সব জায়গায় রেকমেন্ড করা হচ্ছে, সেটাই আপনাকে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ভিটামিনস বা মিনারেলস বা অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করবে। আপনি যদি কিছু কিছু ক্ষেত্রে বয়স্ক রোগী যারা রয়েছে, একটু ফ্রেল রোগী যারা রয়েছেন, বার্ধক্যজনিত রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে একটি করে বাজার চলতে যে কোনো ভালো মাল্টিভিটামিন ট্যাবলেটস বা ভিটামিন সি ট্যাবলেটস পাওয়া যায়, সেগুলো একটা করে খেতে পারেন। আদারওয়াইজ এমন কোনো চটজলদি খাওয়ার বা ইমিউনিটি বুস্টার নেই যেটা, বা মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন নেই যেটা খেলে বলা যায় যে আপনি করোনা আক্রান্ত হওয়ার চান্সটা কমবে। তার থেকে অনেক জরুরি হচ্ছে নিউট্রিশাস ডায়েট খাওয়া, ফ্রুটস এবং ভেজিটেবলসকে আপনার রেগুলার ডায়েটারি হ্যাবিটসের মধ্যে রাখা, এবং প্রত্যেক দিন যেটা বললাম যে ফিজিক্যাল এক্সারসাইজ এবং যোগা করলেই কিন্তু ইন্টারনাল ইমিউনিটি আস্তে আস্তে বাড়বে, যেটা বরঞ্চ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকেও গাইডলাইনে বলা হয়েছে। একদমই। এর আগেও আমরা বহুবার অনুষ্ঠান করেছি এবং যারা ভাইরোলজিস্ট রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বলে একটা শব্দ আছে, বিষয় আছে, যে কারণের জন্য মূলত আমি, যেহেতু ডক্টর রয় রয়েছেন এবং হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছেন, আমার সেই জন্য মনে হলো যে আজকে প্রশ্নটা করা উচিত হয়তো বা। এই কারণের জন্য যাদের রেগুলার ইন্টারভ্যালে মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, সেই ধরনের পেশেন্টরা একটা কনফিউশনের মধ্যে, মানে ইভেন আমি নিজে অনেক প্রোগ্রামে ফলো করেছি বা পার্সোনালি আমি দেখেছি অনেক ক্ষেত্রে তারা ভয় পাচ্ছেন হসপিটালে আসতে, তারা ভাবছেন যে কি করে বাড়িতে বসেই অ্যাটলিস্ট, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা একেবারেই অসম্ভব, মানে বিশেষত যারা কিডনি পেশেন্ট রয়েছেন, হার্টের অনেক পেশেন্ট রয়েছেন, তো এরা কি করবেন? এবং এই যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, এটা কি তাদের হওয়ার সম্ভাবনা থাকে? এই বিষয়ে দু একটা জিনিস বলি, এটা খুব ইম্পর্টেন্ট এবং পার্টিনেন্ট একটা কোশ্চেন। খুব ভয়, একটা ফিয়ার সাইকোসিস তৈরি হয়েছে মানুষের মধ্যে যে আমি হসপিটালে গেলেই, বিশেষ করে যেগুলোতে কোভিড পেশেন্ট বা আইসোলেশন ওয়ার্ডের, মেজরিটি অফ দ্য গভর্নমেন্ট হসপিটালসে সেখানে আইসোলেশন বা কোভিড ওয়ার্ড রয়েছে, সেখানে গেলেই আমার বোধহয় আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো সেটা আমি বলবো যে এই যে লাস্ট 2 মাস আমাদের যে লকডাউন ফেজটা রয়েছে, এখানে তো আমাদের চিকিৎসকদের এবং হেলথ কেয়ার ওয়ার্কার্সদেরও একটা লার্নিং ফেজ, সেখানে আমরাও নিজেদেরকে তৈরি করেছি, আমরাও নিজেদেরকে আমাদের যে আর্মামেন্টেরিয়াম, যে প্রোটেকশন যে নেওয়ার যে পদ্ধতিগুলো, সেগুলোকে আমরা দেখে নিয়েছি যে কি কি করলে ভালো হয় বা কি ইন্টারন্যাশনাল গাইডলাইন্সগুলো এসেছে, সেই মতো আমাদের হসপিটাল সেটআপগুলো তৈরি হয়েছে বা গাইডলাইন্সগুলো তৈরি হয়ে গেছে, মোডাস অপারেন্ডি বা এসওপি আমরা যেটাকে বলি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, সেগুলো তৈরি। সুতরাং এখন ভয় অনেকটাই কম। এখন যদি আপনি হসপিটালে একান্তই প্রয়োজন পড়ে, দুটো জিনিস বলার, সেটা হচ্ছে বয়স্ক রোগীদের ক্ষেত্রে বিশেষ করে যাদের রুটিন মেডিকেল ফলো আপ বা রুটিন ডক্টর ভিজিটের প্রয়োজন, ধরুন 3 মাস বা 4 মাস পরে পরে, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব যদি সম্ভবপর হয় টেলিকনসালটেশন বা ভিডিও কনসালটেশনের মাধ্যমে রোগী যদি জাস্ট রুটিন কনসালটেশন হয়, সেটা একটা খুব ভালো এবং ভায়াবল অপশন যেটা আপনারা ব্যবহার করতে পারেন। অনেক ডাক্তারবাবু সেটা ব্যবহার করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই ছোটোখাটো সমস্যা সেই টেলি বা ভিডিও কনসালটেশনের মাধ্যমেই সামাল দেওয়া সম্ভব ফলো আপের ক্ষেত্রে। উল্টোটাও ঠিক সত্যি, যদি কোনো ক্রিটিক্যাল ইলনেস বা অ্যাকিউট কোনো ইভেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে রোগীকে ফেলে রাখা যাবে না সেই ভয়তে। এরকমও অনেক হয়েছে, আমি দেখেছি আমাকে ফোন করে বলেছেন যে ডাক্তারবাবু বুকে ব্যথা হচ্ছে বা অন্য কোনো পেটের সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হচ্ছে, আমরা হসপিটালে নিয়ে যাব না ভাবছি, বা নার্সিংহোমে নিয়ে যাব না, সেখানে গিয়ে যদি অন্য বিপদ হয়। তো সেই ভয় কিন্তু একেবারে অমূলক, তাতে উল্টে আরও ফেটালিটি বা অন্য সমস্যার চান্স বাড়তে পারে। সুতরাং আপনি হার্ট অ্যাটাকের রোগীকে করোনার ভয়ে হসপিটালে নিয়ে গেলেন না, তার অ্যাকিউট কেয়ারটা তিনি পেলেন না, সেক্ষেত্রে তার মারা যাওয়ার বা মর্টালিটির রিস্ক অনেক গুণ বেড়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে ফেলে না রেখে অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড প্রিকশনস নিয়ে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালের ডাক্তারবাবুরা এবং সমস্ত ডিপার্টমেন্টও এখন তৈরি যে আলাদাভাবে ট্রাইজিং করার পেশেন্টসদেরকে, যারা করোনা আক্রান্ত এবং যারা আক্রান্ত নয়, সাসপেক্টেড বা প্রবাবেল কেসেস বা নন কোভিড কেসেস, তাদেরকে আলাদাভাবে রেখে চিকিৎসা করা, যাতে ক্রস কন্টামিনেশনের ভয়টা প্রায় না থাকে। আলাদাভাবে রেখে চিকিৎসা করার একটা ব্যবস্থা অলরেডি প্রায় সমস্ত হসপিটালে তৈরি করা হয়েছে। গভর্নমেন্ট হসপিটালেও আমাদের সমস্ত নন কোভিড ডিপার্টমেন্টেও আলাদা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাসপেক্টেড বা প্রবাবেল পেশেন্ট একটি আলাদা আইসোলেশন ওয়ার্ডেতে থাকবেন, যেখান থেকে ক্রস কন্টামিনেশনের রিস্ক প্রায় নেই বললেই চলে। সুতরাং এখন আপনারা অনেকটা নিশ্চিন্তে সরকারি হাসপাতালে যেতে পারেন। তবে এটা বলার যে খুব সামান্য প্রয়োজনে বা রুটিন ফলো আপের জন্য, বিশেষ করে বয়স্ক রোগীদের বা ডায়াবেটিক রোগীদের, হার্টের রোগীদের, কিডনি রোগীদের কিন্তু হসপিটালে আসা একটু অ্যাভয়েড করা প্রয়োজন যতটা সম্ভব। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা, আমি সিটি থেকে মনোজিৎ মজুমদার বলছি। বলুন মনোজিৎ বাবু, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। আচ্ছা, আমার 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি ধরুন বাজার থেকে যে সমস্ত কাঁচামাল মানে শাক সবজি আলু পেঁয়াজ নিয়ে আসি,
তো সেইগুলো তো আমি কিভাবে এখানে বাড়িতে স্যানিটাইজ করব? আমি যে পদ্ধতিটা নিই সেটা হচ্ছে সার্ফের জলের মধ্যে ওগুলোকে চুবিয়ে রাখি, তো সেটা কি ঠিক হচ্ছে সেটা? বেশ, আপনার কোশ্চেনগুলো করে নিন, আমি একবারে তারপর আচ্ছা। স্যারকে দিয়ে উত্তর নেওয়া। হ্যাঁ বলুন। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি ধরুন বাজার থেকে যে প্যাকেট সিল করা যে জিনিসগুলো আনি, যেমন ধরুন মাখন বা ঘি বা ধরুন প্যাক করা জল, যে সমস্ত বিসলারি ওয়াটার যেগুলো আনছি, তো সেগুলোতে কিভাবে তৈরি হচ্ছে বা করোনা সেফটি করে তৈরি হচ্ছে না সেটা আমি জানতে পারছি না, তো সেটা খাওয়াটা কি ঠিক হবে? এটা দ্বিতীয় প্রশ্ন। থার্ড। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমি ধরুন ভারীকে দিয়ে আমার যে খাবার নিত্য প্রয়োজনীয় খাবার জল, আমি ভারীকে দিয়ে কর্পোরেশনের জল ট্রেন টানিয়ে নিয়ে আসি আমার বাড়িতে, সে দিয়ে যায়, আমার বাড়িতে দিয়ে যায় তার কন্টেনারে করে জল দিয়ে, তো সেই জল আমি ফুটিয়ে খাই, তো সেই জল কি ফুটিয়ে খাওয়া ঠিক হবে না ডাইরেক্ট খেতে পারি? আচ্ছা বেশ, আপনার কারণ আমার কাছে আমার বাড়িতে কোনো নেই, অ্যাকোয়াগার্ড নেই। ঠিক আছে, আমি স্যারকে জিজ্ঞেস করবার চেষ্টা করছি। আমি একটু আপনার এই জল এক্স্যাক্টলি পানীয় জল না বলে ওয়াটার ট্রান্সমিশন প্রবাবিলিটি আছে কিনা আমি এটা একটু জিজ্ঞেস করবার চেষ্টা করি, যে জলের মাধ্যমে কি কোভিড-19 সংক্রমিত হতে পারে? হয়তো সেটা শুনলে আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। এক্স্যাক্টলি, প্রথম প্রশ্নের উত্তরটা দিই। শাকসবজির ব্যাপারটা, বাজার থেকে যেগুলো ওপেন শাকসবজি আপনি কিনে আনছেন বা আনাজ কিনে আনছেন, সেগুলোকে ক্লিন করার প্রয়োজন আছে ডেফিনেটলি। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, হালকা ডিটারজেন্ট সলিউশন বা যেটা বললাম 1% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনেতে হালকা করে ধুয়ে নিয়ে সেটাকে আবার থরলি গরম জলে বা নর্মাল ওয়াটারে ধুয়ে নিতে হবে, রানিং ওয়াটারেতে, ট্যাপ ওয়াটারেতে, মানে সেই ডিসইনফেক্টেন্টটা যেন আবার সারফেসে লেগে না থাকে রান্না করার আগে। এবং অবশ্যই সমস্ত খাবারকে, ইউজুয়ালি সমস্ত সবজি আমরা সুসিদ্ধ করে রান্না করব, এটা এক্সপেক্টেড বয়েলড হবে, সুতরাং বয়েলড হলে ভয় প্রায় নেই বললেই চলে, কিন্তু তাহলেও বাইরের সারফেসটা ক্লিন করে নেওয়া দরকার। 2 নম্বর হচ্ছে কাঁচা যে সবজিগুলো, যেগুলো ধরুন শসা টসা স্যালাড অনেকে ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু একটু অ্যাভয়েড করাই এখন ভালো, ধুয়ে নিলেও একটু অ্যাভয়েড করা ভালো। 2 নম্বর হচ্ছে প্যাকেজড ফুডের ক্ষেত্রে তো সমস্ত ইন্ডাস্ট্রিয়াল যেগুলো ফুড সেফটি নর্ম সেগুলো মেনেই তৈরি করা উচিত বা সেগুলো করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আশা করা যায় খুব সমস্যা হবে না প্যাকেজ ফুডের ক্ষেত্রে, যেহেতু দুধ বা বাটার এগুলো আমরা ইউজ করছি প্রথম থেকেই, তো সেগুলো স্ট্যান্ডার্ড প্রিকশন, সেটা অথরিটির দায়িত্ব সেগুলোকে দেখা যাতে কন্টামিনেশনের ভয় না থাকে। এবং যদি দেখে নেবেন এফএস যেগুলো স্ট্যান্ডার্ড ফুড সেফটি গাইড রয়েছে, রেকমেন্ডেশনস আছে, সেটা যেন থাকে। এবং 3 নম্বর হলো যে বাইরে থেকে লোক যে জল দিয়ে যাচ্ছে, পার্সে এটা ওয়াটারবর্ন ডিজিজ নয়, সুতরাং জল থেকে যে ইনফেকশনটা হবে জল খেলে সেটা হওয়ার চান্স কম, তবে জল ফুটিয়ে খাওয়াই ভালো। ভয় হচ্ছে যে কন্টেনারটাতে উনি দিয়ে যাচ্ছেন, সেই কন্টেনারে কিন্তু ফোমাইটস থাকার একটা সম্ভাবনা রয়েছে, সুতরাং সেই কন্টেনার যদি আপনাকে হ্যান্ডেল করতে হয় বা সেই কন্টেনার থেকে জলের মেশার একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জল ফুটিয়ে ব্যবহার করাই ভালো, বা সেই কন্টেনার হ্যান্ডেল করার পরে আপনাকে ভালো করে হ্যান্ড স্যানিটাইজ করে নিতে হবে। বেশ, আমি আপনাদের আরেকটা কোয়েশ্চেন আজকে ডক্টর রায়কে একটু জিজ্ঞেস করবার চেষ্টা করি। এর আগে বহু মানুষ আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে একটা সময় মানুষ প্রশ্ন করতেন যে আমি কি সিমটম দেখে বুঝবো যে আমার করোনা হয়েছে, মানে অ্যাকচুয়ালি এটা মানুষ জানতে চাইছেন। ডাক্তারবাবুকে আমি বলতে চাই, এখন যেহেতু অ্যাসিমটোমেটিক ফ্যাক্টরটা এসছে, কাজেই করোনা সংক্রমিত কিনা আপনি এটা বোঝা এখনই চট করে টেস্ট ছাড়া সম্ভব নয়। কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন এই ক্ষেত্রে যে কোন সিমটমটা মূলত আমরা বেশি লক্ষ্য করতে পারবো বা আগে আমরা খেয়াল করতে পারবো। তার মধ্যে হাঁচি, কাশি রয়েছে, একটা গলার ক্ষেত্রে একটা ইরিটেশন রয়েছে, থ্রোট ইরিটেশন রয়েছে, কোন বিষয়টা, নাকি জ্বর আসছে? একটু যদি আমাদের করোনার ক্ষেত্রে প্রাইমারি সিমটম যেটা মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে থাকবে, সেটা হচ্ছে একটা সোর থ্রোট, গলায় একটা ইরিটেশন এবং কাশি। মোর দ্যান 95% অফ দ্য পেশেন্ট দে উইল কমপ্লেন অফ কাফ। 70 থেকে 75% রোগীর ক্ষেত্রে জ্বর আসবে, মেজারেবল, আই মিন টেম্পারেচার উইল বি 100 ডিগ্রি ফারেনহাইট, ওরাল টেম্পারেচার। সুতরাং এই দুটো হচ্ছে সব থেকে কমনেস্ট সিমটম, জ্বর এবং কাশি হওয়া, এবং বা সোর থ্রোট, গলা খুসখুস করা, কাশি হওয়া, সেগুলো। অ্যাডভান্সড ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো রিপোর্টেড হয়েছে, যেগুলো একটু অ্যাটিপিক্যাল সিমটম, যেমন খাবারের স্বাদ চলে যাওয়া অথবা নাকের গন্ধ নেওয়ার ক্ষমতাটা চলে যাওয়া। তো সেই দুটো জিনিস হতে পারে, যে গন্ধর এটা কমে যাচ্ছে, আপনি পাচ্ছেন না, বা খাবারের স্বাদ পাচ্ছেন না অতটা, সেটা একটা সিমটম হতে পারে। কিছু কিছু রোগীদের ক্ষেত্রে তারা ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করেছেন, এটা পস্টুলেট করেছে যে কোভিড যে ভাইরাসটা, সেটা আমাদের পেটের যে মেমব্রেন রয়েছে, যে ঝিল্লি রয়েছে, সেখানেও ইনফেকশন করে বলে ডায়রিয়া নিয়েও কিছু পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। বাট প্রাইমারিলি 3টে লক্ষণ হচ্ছে ইম্পর্টেন্ট: জ্বর,
কাশি বা গলা খুসখুস, একটা থ্রোট ইরিটেশন, এবং 3 নম্বর হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট সাধারণত একটু মডারেট টু সিভিয়ার যে কেসগুলো সেক্ষেত্রেই ডেভেলপ করে, যেক্ষেত্রে লাং ইনভলভমেন্ট হচ্ছে বা বডিতে অক্সিজেনের মাত্রা কমছে, এবং শ্বাসকষ্ট যাদের ডেভেলপ করেছে তাদের ক্ষেত্রে সাধারণত হসপিটাল অ্যাডমিশনের প্রয়োজন পড়ে, হসপিটাল কেয়ারের প্রয়োজন। বেশ, এবার আমি একদম প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এসে একটু জিজ্ঞেস করি, কারণ মানুষের কাছে আমরা কন্টিনিউয়াসলি গাইডলাইনগুলো বলবার চেষ্টা করছি। মানুষের হয়তোবা আমাদের যারা দর্শক রয়েছেন তারা জানতে চাইছেন যে ভ্যাকসিন কবে আসতে পারে, মানে অ্যাপ্রক্সিমেটলি কিরকম কোনো অ্যাসেসমেন্ট করা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে? ভ্যাকসিন আমার মনে হয় না 10 থেকে 8 to 10 মান্থস হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টাইম, মিনিমাম টাইম, যেটা ভ্যাকসিন ডেভেলপ করা যে 3টে স্টেজ রয়েছে, প্রি ক্লিনিক্যাল স্টেজ থেকে অ্যানিম্যাল ট্রায়াল থেকে শুরু করে প্রি ক্লিনিক্যাল স্টাডিজ ফলোজ বাই পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স। সো এই 3টে স্টেজ হলে আমরা মার্কেটে আসবে ভ্যাকসিন। অ্যাটলিস্ট ইট উইল টেক 8 to 10 মান্থস ফ্রম স্টার্ট অফ ইনিশিয়েটিভ। সুতরাং সেটা যদি মার্চ থেকে ধরুন শুরু হয়ে থাকে, ফেব্রুয়ারি বা মার্চ থেকে, মনে হয় না সামনের বছরের শুরুর আগে আমরা এফেক্টিভ ভ্যাকসিন পাবো বলে। হার্ড ইমিউনিটির প্রসঙ্গটা অনেক ক্ষেত্রে আসছে, হার্ড ইমিউনিটি যদি এই ব্যাপারটা একটু ফোকাস করা যায়। ভ্যাকসিন যদিও এখন বিকজ প্যান্ডেমিক সিচুয়েশনেতে কিছু কিছু ছাড়পত্র খুব দ্রুত দেওয়া হচ্ছে, যেগুলোর ক্ষেত্রে একটু সময় বেশি নেওয়া হয়, সেক্ষেত্রে আরেকটু তাড়াতাড়িও ভ্যাকসিন পাওয়া যেতে পারে। তবে ভ্যাকসিনের ক্ষেত্রে সেফটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, বিকজ ইটস আ সর্ট অফ মাস প্রোটেকশন। সুতরাং ভ্যাকসিন শুধু ডেভেলপ করলেই হবে না, 100% তার সেফটি, তার এফেক্টিভনেস তো রয়েছে, যে ভ্যাকসিন কতটা এফেক্টিভ যেমন দেখতে হবে, সেটার সাথে সাথে ভ্যাকসিনটা যেন 100% সেফ হয়, বা ভ্যাকসিনের জন্য আবার যাতে রোগীর অন্য কোনো অ্যাডভার্স এফেক্ট যাতে না হয় সেটাকে এনশিওর করতে হবে, এবং সেটার জন্য খানিকটা সময়ের প্রয়োজন বা বিগ স্টাডিজের প্রয়োজন। সেটা হলে তবেই একটা সেফ অ্যান্ড এফেক্টিভ ভ্যাকসিন মার্কেটে আসবে। 2 নম্বর হলো হার্ড ইমিউনিটির যে কনসেপ্টটা, এটা কিছু কিছু ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে প্রযোজ্য। বেসিক এটা হলো, প্রিন্সিপালটা হলো এটাই হার্ড ইমিউনিটির ক্ষেত্রে, যে একটা কমিউনিটির একটা মেজর পোর্শন অফ পিপল যদি একটা অসুখেতে ইনফেক্টেড হয়ে যায়, তাহলে সেই জার্মটা বা সেই প্যাথোজেনটা বা সেই জীবাণুটা নতুন রোগীকে আক্রান্ত করার মতো নতুন রোগী খুঁজে পায় না। ডু নট ফাইন্ড দ্য হোস্ট যার মধ্যে সেই রোগী, যে রোগ জীবাণুটা ঢুকবে। সেক্ষেত্রে কি রিকারেন্স হতেই পারে না? একদম বলছি, এটা পার্সেন্টেজ দেখা গেছে যে 100 জন যদি একটা কমিউনিটির লোক থাকে, তার মধ্যে 70 জন যদি মোটামুটি ইনফেক্টেড হয়ে যান বা তার প্রোটেক্টিভ অ্যান্টিবডি ডেভেলপ করে, তাহলে একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করে। তাহলে ওই জীবাণুটা দেখা যায় আর নতুন হোস্ট সাধারণত খুঁজে পায় না, এই ডাইস ডাউন, মানে একটা লোক থেকে আরেকটা লোকে যে ছড়িয়ে যাওয়ার এটা সম্ভাবনাটা, সেটা প্র্যাকটিক্যালি থাকে না। তো কিন্তু সেই হার্ড ইমিউনিটি তৈরি হওয়া মানে অ্যাটলিস্ট 70% অফ দ্য এন্টায়ার পপুলেশন শুড বি ইনফেক্টেড। ভারতবর্ষের ক্ষেত্রে সেটা একটা হিউজ নাম্বার, তার মানে অন্তত 70 থেকে 80 কোটি লোক ইনফেক্টেড হতে হবে হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে গেলে। সুতরাং সেটা খুব ফিজিবল সলিউশন নয়। 80 কোটি লোক ইনফেক্টেড হওয়া মানে তার যদি 2% করেও মর্টালিটি হয়, তাহলে 4 কোটি লোকের ডেথ হয়ে যাবে, মানে কোটির ওপরে লোক মারা যাবে। হ্যাঁ, সুতরাং সেটা খুব ফিজিবল অপশন এখনই নয়, সেটা হয়তো টাইম উইল টেল। আরেকটা হয় ভাইরাস সময়ের সাথে সাথে তার ভিরুলেন্সটা কমে যায়। যত ভাইরাসের মিউটেশন হতে থাকে এই ধরনের আরএনএ ভাইরাসের, তার যে সিভিয়ারিটি অফ ইনফেকশন সেটা খানিকটা কমতে শুরু করে। তো এই জিনিসগুলো রয়েছে আমাদের, যেটা সময়ের সাথে সাথে ভ্যাকসিন ডেভেলপমেন্ট, হার্ড ইমিউনিটি অ্যান্ড লস অফ ভিরুলেন্স অফ দ্য ভাইরাস, দেখা যাক যে কোনটা আগে আসে বা কোনটাতে আমরা জয়ী হই আর কি। আরেকটা জিনিস কি বলছিলেন? হার্ড ইমিউনিটি নিয়ে ছিল আর কি। বেশ, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই সমস্ত ইনস্ট্রাকশন অ্যান্ড গাইডলাইনগুলো মেনে চলুন। মানে আমি বারবার করে অনুষ্ঠানের একদম শেষ পর্বে গিয়ে আপনাদেরকে বলবার চেষ্টা করি যে এটাকে শুধুমাত্র একটা প্রোগ্রাম হিসেবে দেখবেন না। আরেকটা কথা আমি বলি, এটা মানবিকতার স্বার্থে, কারণ চিকিৎসকরা যেভাবে ফ্রন্টলাইনের হয়ে কাজ করছেন, তারা যেভাবে, এবং ইভেন আপনি জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নার্সের মৃত্যু হয়েছে। মানে এটা খুব আনফর্চুনেট যে চিকিৎসা পরিষেবা যেন অ্যাটলিস্ট সবাই পান, এবং সেক্ষেত্রে যে রিদম সেটা যেন সঠিকভাবে থাকে। অনেক ক্ষেত্রে আমি বারবার তীব্র নিন্দা করেছি আমার বিভিন্ন অনুষ্ঠানে, এই টিভিতে এখানে বসে, যে চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের, নার্সদের অনেক ক্ষেত্রে তাদের যে ফ্রি মুভমেন্ট, সেটাকে অনেক জায়গায় অবস্ট্রাকল করা হচ্ছে, অনেক জায়গায় তাদেরকে আটকানো হচ্ছে, তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না। অনেক ক্ষেত্রে আমার কাছে খুব প্যাথেটিক কিছু নিউজ এসছে, যারা রেন্টেড হাউসে থাকেন তাদের তারা যে নোটিসের মানে এতে থাকেন সেটাকে ক্যান্সেল করে তাদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করা হচ্ছে। এই কাজগুলো আপনারা চিন্তা করুন, যে যারা আপনাকে সেভ করবার জন্য, আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য, যারা নিজেরা সব থেকে আগে এগিয়ে এসে একটা ভাইরাসের এগেনস্টে লড়াই করছেন, মানে যে লড়াইটা গুলি বন্দুকের লড়াই নয়, যে লড়াইটা প্রতিরক্ষা দপ্তরের লড়াই নয়, সেই লড়াইতে লড়তে গেলে আপনাদের চিকিৎসকদের সাহায্যেই লড়তে হবে। তাদের সঙ্গে আপনি কীরকম ব্যবহার করবেন, কতটা আপনার মানবিকতা থাকবে তাদের জন্য, এটা তো আপনার সিদ্ধান্ত। কারণ আমি মনে করি যে শিক্ষিত মানুষ, তাদের কাছে খুব বেশি ব্যাখ্যা করবার হয়তোবা প্রয়োজন বা দরকার নেই।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর শিলাঞ্জন। এর আগে একদিন আমি মিস করেছি আপনাকে, প্রোগ্রামে লিস্ট ছিল, আমি পাইনি আপনাকে, বাট আজকে খুব ভালো লাগলো কথা বলে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকে নমস্কার।